প্রতিদিন নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন বাংলা নভেল। আমাদের চ্যানেলে প্রতিদিন নতুন নতুন প্রেম ও সাসপেন্সমূলক গল্প আপলোড দেওয়া হয়। আদিত্যের ইহজীবনেও তুঁত কালার কিংবা জলপাই কালার পছন্দ ছিল না, কিন্তু নন্দিনীকে যতই এই কালারগুলোতে দেখছে ততই অবাক হচ্ছে। নন্দিনীকে এই রূপে দেখা মাত্রই আদিত্য ঘুরে চলে গেল। নন্দিনী আজ জলপাই কালারের শাড়ি পরেছে, বেশ মানিয়েছে তার গোলগাল ছিমছাম দেহ। শাড়ির সাথে ম্যাচিং করে চোখে আজও গাঢ় সবুজ রঙের কাজল, ঠোঁটে গোলাপি লিপস্টিক পরেছে। খাম্বার মতো দাঁড়িয়ে থাকা লোকটির প্রত্যুত্তর না পেয়ে নন্দিনী চোখ তুলতেই দেখল আদিত্য তার সামনে বই হাতে দাঁড়িয়ে আছে। নন্দিনী ভ্যাবা চাকা খেয়ে রাগটা গিলে আমতা আমতা করে বলল, আদিত্য, আপনি? নন্দিনীর কথায় সম্বিত ফিরতেই আদিত্য বলল, হ্যাঁ, নন্দিনী ফুল। প্রথম দিনের ন্যায় আজও আদিত্যের মুখ থেকে নন্দিনী ফুল নামটি শুনতে নন্দিনী হচকালো, আমতা আমতা করে বলল, সরি। সরি বলার কিছু হয়নি, দেখে শুনে হাঁটবেন তো। আসলে বই খোঁজায় মন দিয়েছিলাম তো, তাই আপনাকে খেয়াল করিনি। ইটস ওকে বলেই আদিত্য অন্যদিকে চলে গেল। অদিতি তার আর ফাল্গুনের বই কেনার জন্য আদিত্যকে এই ঠিকানায় পাঠিয়েছিল। কাকতালীয়ভাবে ফের আদিত্য আর নন্দিনী দুজনের দেখা হয়ে গেল। আদিত্য বইগুলো নিয়ে বিল পে করে ছবি আঁকার জন্য কিছু সামগ্রী কিনতে অন্য শপে চলে গেল। অদিতি খুব করে বায়না করেছিল, তাই বাধ্য হয়েই ছবি আঁকার সামগ্রীগুলো কিনতে হচ্ছে আদিত্যকে। অন্যদিকে নন্দিনী আরেকটা বই টেনে উল্টে পাল্টে দেখতে লাগলো। ওই বইটা রেখে আরেকটা বই টান দিতে হঠাৎ আরেকটা হাতও সেই বইটা নিজের দিকে টান দিল। নন্দিনী চমকে উঠে পাশ ফিরতেই হঠাৎ অপর ব্যক্তিটি বলে উঠল, আরে নন্দিনী, তুই? তানভীকে এখানে দেখে নন্দিনী অবাক হয়ে বলল, হ্যাঁ আমি। তা তুই এখানে কি করছিস? বই কিনতে এসেছি। ও, কার সাথে? আমার কাজিনের সাথে। ওহো, তোমার সবগুলো বই নিয়েছিস নন্দিনী? নিয়েছি, আরও কয়েকটা বাকি রয়েছে। ভাবলাম সেই সাথে কয়েকটা উপন্যাসের বইও কিনে ফেলি। সবসময় তো নীলক্ষেতে তেমন একটা আসার সুযোগ হয় না। ভালো, তুই কার সাথে এসেছিস? একা এলাম। অদিতি আর ফাল্গুনী আসেনি? ওরা আসার কথা ভাবলেও আসেনি। ও, সমস্যা নেই, আমি আছি তো, চলবে না? দৌড়াবে। আরে রাজনন্দিনী যে। রায়হানকে এখানে দেখে নন্দিনী চমকালো। জি? তানভী বলল, রায়হান ভাইয়া মানে আমার কাজিন, আমি ওনার সাথে এসেছি নন্দিনী। ও, রায়হান বলল, তুমি হঠাৎ? বই কিনতে এলাম। ও, আমিও তানভীর বই কিনতে এলাম, সাথে আদিত্যও এসেছে। ও, আপনার না এ সপ্তাহে চলে যাওয়ার কথা ছিল? হ্যাঁ, তবে আরও কিছুদিন থাকবো আদিত্যের জন্য। ওর কিছু কাজ বাকি রয়েছে এখনো, বিয়ে শাদী সংগঠিত আর কি, তারপর একসাথে ফিরব। নন্দিনীর হঠাৎ কেমন যেন লাগলো। ও আচ্ছা বলেই যে যার মতো বই খুঁজে নিল। নন্দিনী বিল পে করে ওদের আগে আগে দ্রুত বেরিয়ে পড়ল। ফের আদিত্যের মুখোমুখি কিছুতেই হতে চায় না সে। আদিত্যের বিয়ে শাদীর কথাটা শুনতেই তার কেমন যেন অস্থির অস্থির লাগছে। হঠাৎ নন্দিনীর ভীষণ মাথা ব্যথা শুরু হলো। প্রায় কিছুটা দূরে একটা কফি শপ রয়েছে। কফি শপে ঢুকে নন্দিনী একটা কোল্ড কফি অর্ডার করল। তার এখন কফি ছাড়া কিছুই খেতে ইচ্ছে করছে না। কিছুক্ষণ পর কফি এলো। নন্দিনী কফিতে চুমুক বসাতেই হঠাৎ সেখানে এসে ঢুকল রায়হান আর তানভী। ফির দেখা হতেই রায়হান বলল, কি রাজনন্দিনী, আজ তোমার সাথে বারবার দৈবক্রমে দেখা হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি বলো তো? নন্দিনী মুচকে হাসল। তানভী বলল, তোমার আপত্তি না থাকলে আমরা নন্দিনীর সাথে বসি ভাইয়া। ঠিক আছে, বস। আদিত্য খাবার অর্ডার করে এদিকে আসতেই রায়হান বলল, আদিত্য এখানে আয়।
আদিত্য সোজা এগোতেই প্রথমে নন্দিনীকে চোখে পড়ল। আদিত্যকে দেখে নন্দিনী অর্ধেক কফি পান করে রায়হানকে বলল, তো আপনারা থাকেন, আমি আজ উঠি। তানভি বলল, সে কি নন্দিনী, উঠছিস কেন? আমরা একসাথে যাব দাঁড়া। আমার খাওয়া হয়ে গেছে তানভি, দ্রুত বাসায় ফিরতে হবে, আম্মু বারবার ফোন করছে। রায়হান বলল, সমস্যা নেই, আমরা সবাই যেহেতু একই এরিয়ার, সবাই না হয় একসাথেই যাব, আদিত্য ড্রপ দেবে আমাদেরকে। নন্দিনী দোনমনো করল। তানভি বলল, নন্দিনী একসাথে যাব প্লিজ, না করিস না, বস। বাধ্য হয়ে নন্দিনী বসল। আদিত্য নন্দিনীর মুখোমুখি বসল। রায়হান আদিত্যকে নন্দিনীর জন্যও অর্ডার দিতে বলল। খাবার আসতেই আদিত্য সবাইকে খাবার সার্ভ করে দিল। সবাই খাওয়ায় মনোযোগ দিল। নন্দিনীর কিছুই খেতে ইচ্ছে করছে না। রায়হান আর তানভীর জোড়াজুড়িতেই ভদ্রতা বজায় রাখার জন্য একটু একটু করে খাচ্ছে। তবে নন্দিনীর কেমন যেন অস্বস্তি হচ্ছে। দুদিনের চেনা জানা মানুষের থেকে হুট করে খাওয়াটা কেমন যেন অস্বস্তিকর। আদিত্য বুঝতে পেরে বলল, আপনি ঠিক আছেন মিস নন্দিনী? জি। আনকমফোর্টেবল ফিল করছেন মেবি। না না, আমি ঠিক আছি। রায়হান বলল, রাজনন্দিনী আনকমফোর্টেবল ফিল করার কি আছে, আমরাই তো, আর তুমি তো আদিত্যকে চেনো। আরও কিছু একটা বলতে নিতেই আদিত্য রায়হানকে থামিয়ে দিল। নন্দিনী সবার দিকে তাকিয়ে মৃদু হাসল। তবুও আদিত্যের সামনে বসে থাকতে পারছে না, কেমন যেন অস্থির অস্থির লাগছে, আর বুকটা ধুকপুক ধুকপুক করছে। নন্দিনী ঘেমে গেল। আদিত্য ফোন দেখতে দেখতে কফিতে চুমুক দিচ্ছিল, তবে তার তীক্ষ্ণ এবং সূক্ষ্ম দৃষ্টি দ্বারা বুঝতে পারল নন্দিনী নার্ভাস তার উপস্থিতিতে। আদিত্য এবার পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল নন্দিনীর দিকে। দুজনের দৃষ্টি বিনিময় হতেই নন্দিনী ঘাবড়ে গেল। আদিত্য বুঝতে পেরে হাত বাড়িয়ে একটি টিস্যু দিয়ে বলল, নার্ভাস হওয়ার কিছু নেই, রিল্যাক্স, আপনি ঘেমে গেছেন, ঘাম মুছে নিন। খাওয়া দাওয়া শেষে নন্দিনী দ্রুত বেরিয়ে একটি রিকশা নিল। রায়হান বলল, রিকশায় যাবে? জি ভাইয়া। গাড়ি আনোনি? না ভাইয়া। নন্দিনীর বারবার ভাইয়া ডাকাটা রায়হানের পছন্দ হচ্ছে না, তবুও হজম করছে। তানভি বলল, নন্দিনী আমার মতোই, বুঝেছ ভাইয়া, গাড়ি পছন্দ করে না, রিকশায় চড়তে পছন্দ করে, তাই তো আমাদের এত বিপদ এসে হাজির হয়। নন্দিনী মুচকি হেসে বলল, গাড়িতে বসলে কাছ থেকে তেমন একটা প্রকৃতি দেখা যায় না, রিকশায় চড়লে যতটা। রায়হান বলল, তা ঠিক, তবে সন্ধ্যা হয়ে আসছে, একা একা যেও না, আমাদের সাথে আদিত্য তোমাকেও ড্রপ দেবে। নন্দিনী ঘাবড়ে গিয়ে বলল, না না, লাগবে না, আমি ঠিক আছি। নন্দিনীর সমস্যাটা আদিত্য বুঝতে পারল না, তবে নন্দিনী যে কেবল পালায় পালায় করছে সেটা বুঝতে পারল। রাশভারী কণ্ঠে বলল, গাড়িতে উঠে বসুন, কোনো কথা নয়। নন্দিনী কেঁপে উঠল। আদিত্য ফের বিড়বিড় করে বলল, ওই দিন একবার দুর্ঘটনা ঘটেছে, আজও যে ঘটবে না তার কি গ্যারেন্টি? নন্দিনী শুনতে পেল না। রায়হান বলল, নন্দিনী, তুই বরং ফ্রন্ট সিটে বসো, আমি তানভীর সাথে পেছনে বসছি। নন্দিনী দোনমনো করল। আদিত্য বুঝতে পেরে বলল, দ্রুত বসুন, সন্ধ্যা হয়ে আসছে। নন্দিনী আর কথা বাড়াল না, বাধ্য মেয়ের মতো আদিত্যের সাথে ফ্রন্ট সিটে বসল। নন্দিনীর দিকে এক পলক তাকিয়ে আদিত্য ড্রাইভ শুরু করল। নন্দিনী কেমন যেন গুটিয়ে গেল। সেদিন ফ্রেন্ড রিকোয়েস্ট, মেসেজ, এই সবের কথা হঠাৎ মনে পড়তেই লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। কেন যে সেদিন ছ্যাঁচড়া মেয়েদের মতো সে এমন কাজ করল বুঝতে পারছে না। এখন আদিত্যের সামনে ভীষণ লজ্জা লাগছে। ড্রাইভ করার ফাঁকে ফাঁকে আদিত্য নন্দিনীকে লক্ষ্য করছিল। নীরবতা ভেঙে হঠাৎ বলল, আপনি কি লজ্জা পাচ্ছেন নন্দিনী ফুল? ভরকালো, ফির বলল, নাকি অন্য কিছু নিয়ে চিন্তিত? ও কিছু না, আসলে আম্মু টেনশন করছে। আপনার আম্মুকে রায়হান বলে দেবে, সমস্যা নেই। নন্দিনী মাথা নিচু করে বলল, আম্মু ছেলে মানুষ পছন্দ করেন না, রায়হান ভাইয়ের কথা শুনলে ভীষণ রাখতে পারেন, পরে বাসা থেকে আর বের হতে দেবে না, তাই তো? নন্দিনী মাথা নাড়ালো। আদিত্য কিছু একটা বুঝল। নাহিদা শিকদার সম্পর্কে পূর্ব থেকে সে কিছুটা অবগত। কেন পছন্দ করেন না? ওনার মেয়েকে কেউ পটিয়ে ভাগিয়ে নিয়ে যাবেন বলেই শব্দহীন হাসল। নন্দিনী এই প্রথম আদিত্যকে হাসতে দেখল। কি অপূর্ব মানুষটার হাসি! সে মাথা নেড়ে পূর্বের ন্যায় এবারেও হ্যাঁ বুঝাল।
বাসার কাছাকাছি পৌঁছাতেই ওরা তিনজন নেমে পড়ল। আদিত্য শেষে নামল। নন্দিনীদের বাসার সিকিউরিটি গার্ডের মাধ্যমে নন্দিনীর বইগুলো উপরে পাঠিয়ে দিল। সন্ধ্যা হয়ে রাত নেমেছে। সড়কবাতি জ্বলে উঠেছে পথের দুধারে। আকাশে থালার মতো গোল চাঁদ উঠেছে। রাত হওয়ার দরুন রাস্তা অন্ধকার। দূর থেকে সোডিয়াম বাতির নিয়ন আলো নন্দিনীর মুখে এসে পড়েছে। আদিত্য টেকনিক্যালি অন্ধকারে দাঁড়িয়েছে। অসতর্কতা বশত উপর থেকে নাহিদা শিকদার নিজের মেয়ের সাথে কোনো ছেলেকে দেখলে কি না কি ভেবে বসেন তার কোনো ইয়ত্তা নেই। মহিলা যা জল্লাদ, আদিত্যের তো কিছুই হবে না, বরং নন্দিনীকেই জবাবদিহি করতে হবে। শেষমেশ মেয়েটাকে ঘর থেকে বের হতে দিবে না। আদিত্য শেষবারের মতো নন্দিনীর দিকে তাকালো। জলপাই কালারের শাড়ি পরিহিতা ছিমছাম গড়নের নন্দিনীকে আজ বড্ড মিষ্টি লাগছে। এছাড়াও নন্দিনীকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে, তবে ভীষণ সুন্দর লাগছে। আদিত্য কেন যেন চোখ ফেরাতে পারছে না। হঠাৎ তার নিঃশ্বাস গাঢ় হয়ে এলো। বিষয়টা কি হলো? সে কি তবে নন্দিনী প্রেমে পড়ে গেল নাকি? শাড়ি পরা মিষ্টি মেয়েটার এই রূপ এতদিন কোথায় ছিল? এসব চিন্তা লুকিয়ে ফেলল হৃদয়। নন্দিনীর দিকে দৃষ্টি রেখে অনমনেই বলে উঠল, চাঁদ আর ফুলের সৌন্দর্য যখন একসাথে, তখন চোখ ফেরানো দায়। নন্দিনী হকচক্কাল। কিছু বললেন? ও, আপনি বুঝবেন না নন্দিনী ফুল। পার হয়ে গেল সপ্তাহখানেক। নন্দিনী ভুলেও আদিত্যের সামনে আর পড়েনি। আদিত্য নিজের মতো রয়েছে, তবে আদিত্য এই কয়দিনে এইটুকু বুঝতে পেরেছে নন্দিনীকে তার ভালো লাগে। অবশ্য ভালো লাগার মতোই মিষ্টি একটা মেয়ে নন্দিনী, তাই বুঝি তার বোন অদিতিও নন্দিনীকে খুব পছন্দ। আদিত্য ভাবল নন্দিনীর এখন আবেগের বয়স হলেও তার আবেগের বয়স অনেক পূর্বেই পেরিয়ে গেছে। তাছাড়া তার বয়স এখন ৩৩ বছর চলছে প্রায়। এছাড়াও তাদের বয়সের ডিস্টেন্সও অনেক। আর নন্দিনী তার বোনের ফ্রেন্ড, তাই সে ভুলেও নন্দিনীকে নিয়ে আলাদা কিছু ভাবতে পারে না। সে ভেবে নিল বাবা মায়ের পছন্দে খুব দ্রুত বিয়ে করে নিবে, তাহলে সব প্রবলেম সলভ। সকাল থেকে নন্দিনীর মন ভালো নেই। অদিতি আর ফাল্গুনী ইদানিং রোজ রোজ ভার্সিটি মিস দিচ্ছে। আজও মিস দিয়েছে। নন্দিনী ফোন করে জানতে পারল অদিতির ভাইয়ের জন্য আজ মেয়ে দেখতে যাবে তার পরিবার, সাথে অদিতিও যাবে। নন্দিনী হাফ সেরে বাঁচল। এবার অদিতির ভাইয়ের বিয়েটা ভালোই ভালোই হয়ে গেলে নন্দিনী বেঁচে যায়। অদিতির মাথা থেকেও তার ভাবি হওয়ার ভূত নেমে যাবে। এইসব ভাবতে ভাবতে ভার্সিটি শেষে নন্দিনী রিকশা করে বাসায় ফিরছিল। হঠাৎ মাথায় ক্যাপ এবং মুখে মাস্ক পরা কয়েকটা লোক নন্দিনীকে টার্গেট করে ৩টি বাইকে চড়ে তার পিছু নিল। নন্দিনী টের পেল না। আদিত্যের ফোনে বারবার কল আসছে। যেখানে মেয়ে দেখতে গেছে সেই মেয়ে তার বাবার বন্ধুর মেয়ে হওয়ায় আদিত্যের বাবা মায়ের এক দেখায় পছন্দ হয়ে গেছে। তাছাড়া মেয়েটাও অত্যন্ত সুন্দরী, তাই ওনারা চাইছেন আজই এঙ্গেজমেন্ট সেরে একসাথে আকদও করে ফেলতে। তার কারণ আদিত্যের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। দ্বিতীয়ত আদিত্য দেশে রয়েছে আর মাত্র কিছুদিন পরে, না হয় সুযোগ বুঝে বড়সড় আয়োজন করে বউ তুলে আনবেন। বাবা মায়ের পছন্দকে গুরুত্ব দিলেও আদিত্য দ্রুত রেডি হয়ে নিজেই একা ড্রাইভ করে যাচ্ছিল পাত্রীর বাসায়। রায়হান আর মেহরাবের সাথেও বেশ কিছুক্ষণ পূর্বে এই বিষয় নিয়ে আলাপ হয়েছিল। ওরা অন্য গাড়িতে আসছে বলে জানিয়েছে, তাই আদিত্যও ফুরফুরে মনে ড্রাইভ করে পাত্রীর বাসায় রওনা দিল। ভাগ্য প্রসন্ন হলে আজ আসর কিংবা বাদ মাগরিবের পরেই এঙ্গেজমেন্ট সহ আকদও হয়ে যাবে তাদের। নির্জন জায়গা এবং সুযোগ বুঝে লোকগুলো এক এক করে বাইক দিয়ে রিকশার পেছনে সজোরে ধাক্কা দিল, যার ফলস্বরূপ নন্দিনীর রিকশা থেকে পড়ে গেল রোডে। এতটাই জোরে পড়ল যে নন্দিনী চিৎকার করে উঠে গঙ্গাতে লাগল। নন্দিনীর চিৎকার শুনে সাথে সাথে হাতে গোনা বেশ কয়েকজন মানুষ এসে জড়ো হলো। মানুষদের দেখতেই লোকগুলো জোরে বাইক চালিয়ে চলে গেল। লোকগুলো অ্যাক্সিডেন্ট করে প্ল্যান মাফিক কিডন্যাপ করতে চেয়েছিল নন্দিনীকে, কিন্তু লোকজন দ্রুত জড়সড় হওয়ায় সেটা সম্ভব হয়নি বিধায় ওরা দ্রুত পালিয়ে গেল। আদিত্যও সেই মুহূর্তে ওই পথ দিয়ে ড্রাইভ করে যাচ্ছিল। মাঝ রাস্তায় বেশ কিছু লোকজনকে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ির ব্রেক কষে একজন লোককে জিজ্ঞেস করল, কি হয়েছে, এখানে এত মানুষ কেন? লোকটি বলল, মহিলা মন্ত্রী নাহিদা শিকদারের মেয়ে কিছুক্ষণ পূর্বে অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই। আদিত্য দ্রুত গাড়ি থেকে নেমে ভিড় ঠেলে এগিয়ে যেতেই দেখল একটি মেয়ে রোডে উপুড় হয়ে পড়ে আছে ক্ষতবিক্ষত শরীর নিয়ে।
মেয়েটাকে দেখে আদিত্য নিশ্চিত হলো এটা নন্দিনী ছাড়া আর কেউই নয়। তার মানে মহিলা মন্ত্রী নাহিদা শিকদারের মেয়ে নন্দিনী। এই কয়দিনে নন্দিনীর সম্পূর্ণ অবয়ব মুখস্থ হয়ে গেছে আদিত্যের, তাই চিনতে একটুও ভুল হলো না। আদিত্য দেখল নন্দিনীর কপালের এক সাইড ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, হাঁটুর কাপড় ছিঁড়ে রক্ত গড়াচ্ছে, ঠোঁট ফেটে তাজা রক্ত লেগে আছে, হাতের কনুইগুলো ছিলে গেছে। ইস, কি একটা বিভৎস অবস্থা! নন্দিনীকে এমত অবস্থায় দেখতেই আদিত্যের বুক ধক করে উঠল। আশ্চর্যের ব্যাপার হলো এতগুলো লোক থাকলেও কেউ এগিয়ে আসার দুঃসাহস করছে না। আদিত্য প্রচণ্ড রাগান্বিত হলো সবার উপর। একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, তাকে কোথায় দ্রুত ট্রিটমেন্টের জন্য হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে তা না করে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। আদিত্য ভিড় ঠেলে নন্দিনীর কাছে এগিয়ে যেতেই একটা লোক বলল, ভাই কি করছেন? মেয়েটাকে ধরবেন না ভাই। আদিত্য আগুন চোখে তাকালো। কেন? উল্টোপাল্টা কেস খাবেন, মনীষা সাহেবার মেয়ে বলে কথা। ধরলে কি হয়েছে? মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? হঠাৎ আরেকটা লোক বলে উঠল, দেখেন ভাই, মহাভারত সবসময়ই অশুদ্ধ। আপনাদের থেকে এখন আমায় জ্ঞান নিতে হবে, রাস্কেল? আপনার ভালোর জন্যই বলতেছি ভাই, রাগ করবেন না। মেয়েটা নাহিদা শিকদারের মেয়ে, উনি খুব ডেঞ্জারাস মহিলা। আপনি ভালো করলেও উনি ভাববে খারাপ করেছেন। কথাটা অবশ্য সত্য বলেছে লোকটা, মিথ্যে নয়। এমনটা তো প্রথম দিন তাদের সাথে ঘটেছে। লোকটিকে বলল, তাতে কি? আরেকজন লোক বলল, আপনি ওনার সম্পর্কে জানেন না ভাই, তাই ভুল করছেন। জানার প্রয়োজন বোধও মনে করছি না। আর আদিত্য চৌধুরী এইসব কেস ফেসে ভয় পায় না, পরে পচতাবেন ভাই। আদিত্য আগুন চোখে তাকাতেই লোকগুলো ভয়ে চুপসে গেল। রাগে আদিত্যের মাথার রগ ভুলে উঠেছে। মহিলা মন্ত্রী নাহিদা শিকদারের মেয়ে হয়েছে বলে কি মেয়েটাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না? এটা কেমন কথা? আর নাহিদা শিকদার কে এমন? আদিত্য ঠিক করেছে আজকের পর থেকে নাহিদা শিকদার যাই হোক না কেন, সে ওই মহিলাকে পাত্তা দিবে না। এই মহিলার জন্য আজ নিষ্পাপ মেয়েটার এমন দুরাবস্থা। একটা মানুষও সাহায্যের হাত বাড়িয়ে দিল না। লোকজনের কথা শুনে নন্দিনী দু চোখ বেয়ে জলপ্রপাতের ন্যায় অঝরে জল গড়াতে লাগলো। নন্দিনী কাঁদতেও যেন ভুলে গেল। আদিত্যের ভীষণ মায়া হলো রোডের উপর অসহায়ের ন্যায় পড়ে থাকা রক্তাক্ত মেয়েটার উপর। আদিত্য সংকোচ বিচ্ছিন হাঁটু গেড়ে নন্দিনীর পাশে বসল। নন্দিনীকে রাস্তা থেকে তুলে পিঠের পেছন দিয়ে হাত বাড়িয়ে নিজের সাথে মিশিয়ে বসালো। অস্থির কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন নন্দিনী ফুল? নন্দিনী অস্ত্রসিক্ত চোখ জোড়া তুলে আদিত্যের দিকে তাকাতেই আদিত্য থমকে গেল। নন্দিনীর জলে টলমল চোখ দুটির চাহনি মন কেড়ে নিল কিয়ত মুহূর্তে। ভেতরে ভেতরে হাঁসফাঁস করে জেগে উঠল পুরুষালী সত্তা। আদিত্য নিজেকে ধাতস্থ করল। নন্দিনীর সিক্ত কার্নিশ আঙ্গুলের ডগা দিয়ে মুছে বলল, ইস, কি অবস্থা হয়েছে আপনার নন্দিনী ফুল। নন্দিনী চোখ জোড়া নামিয়ে ফেলল। আদিত্য ফের বলল, কেন আপনি এত কেয়ারলেস? কেন দেখে শুনে চলাফেরা করেন না? একটু তো দেখে শুনে চলবেন, অন্তত নিজের ভালোর জন্য। কেন প্রাইভেট গাড়ি ইউজ করেন না আপনি? দেখেছেন কি হাল হয়েছে আপনার? নন্দিনী একটা কথারও প্রত্যুত্তর করল না। তবে এমন একটা সময় আদিত্যকে কাছে পেয়ে নন্দিনী দুঃখে কেঁদে উঠল। আদিত্যের ভীষণ মায়া হলো। গলার স্বর নরম করে বলল, নন্দিনী ফুল, আপনাকে হসপিটালে নিতে হবে। একদম সংকোচ বোধ করবেন না, আমার সাথে চলুন। বলেই নন্দিনীকে উঠানোর চেষ্টা করল, কিন্তু নন্দিনী কিছুতেই দাঁড়াতে পারল না। তার হাঁটুর দিকটায় সালোয়ার ছিঁড়ে চামড়া কেটে গেছে, সেখান থেকে গড় গড় করে এখনও অবিরত রক্ত বের হচ্ছে। আদিত্য অস্থির হয়ে গেল ফের রক্ত দেখতেই। পাঁজা কোলা করে দ্রুত নিজের গাড়িতে তুলে নিল নন্দিনীকে। নিজের শরীর থেকে ব্লেজারটা খুলে নন্দিনীর হাঁটুর ওপর মেলে দিল। অন্যদিকে রিকশাওয়ালার অবস্থা ভীষণ খারাপ। লোকটা আদেও বাঁচবে কি না সেটাও সন্দেহ। আদিত্য দৌড়ে একবার সেখানটাই গেল। কিছু লোকের সাহায্য নিয়ে রিকশাওয়ালাকে কিছু টাকা দিয়ে চিকিৎসার জন্য দ্রুত পাঠিয়ে দিল নিকটস্থ হসপিটালে। তার আগে রিকশাওয়ালার কাছ থেকে ঘটনার সূত্রপাতের সকল তথ্য জেনে নিল।
গাড়িতে ফিরে দেখল নন্দিনী ব্যথায় কাতরাচ্ছে। আদিত্য ফার্স্ট এড বক্স বের করে কোনো রকমে রক্ত বন্ধ করল। হসপিটালে পৌঁছে নন্দিনীকে একজন ডাক্তারের কাছে নিয়ে গেল, কিন্তু নন্দিনী কোনো মতেই ব্যান্ডেজ করবে না ডাক্তারের হাতে, ব্যথার ইঞ্জেকশনও নিবে না। বারবার বাবা মায়ের কথা জিজ্ঞেস করতে লাগলো। শেষে আদিত্য রেগে গিয়ে একটা কড়া ধমক দিতেই নন্দিনী চুপ হয়ে গেল। অবশেষে আদিত্য সিদ্ধান্ত নিল সে নিজেই নন্দিনীর ক্ষতস্থানগুলোতে ব্যান্ডেজ করে দিবে, মেয়েটা যেহেতু ডাক্তারের হাতে ব্যান্ডেজ করতে চাইছে না। আদিত্য নিজের হাতে নন্দিনীকে একটা ইঞ্জেকশন পুশ করে তার মাথায় হাতের কনুইতে ব্যান্ডেজ করে দিল। দুপায়ের হাঁটুতে তখনও রক্ত ঝরছিল। আদিত্য সংকোচবোধ না করে সেখানেও ব্যান্ডেজ করতে নিলে নন্দিনী বাধা দিল। শেষে আদিত্যের তপ্ত চোখের দৃষ্টি দেখে নন্দিনী চুপ হয়ে গেল। ব্যান্ডেজ করা শেষে আদিত্য নন্দিনীর হাত এবং হাঁটু এক্সরে করে নিল। ডাক্তার জানিয়েছে পা ভাঙেনি, তবে আংশিক মচকে গেছে। এরপর নন্দিনীকে চেক আপ করে ডাক্তার মেডিসিন দিলেন। আদিত্য নন্দিনীকে হসপিটালে অ্যাডমিট করতে চাইল, কিন্তু নন্দিনী কিছুতেই অ্যাডমিট হবে না। আদিত্য শেষে না পারতে নন্দিনীকে তাদের বাসায় নিয়ে গেল, কিন্তু বিড়ম্বনা হলো তখন যখন নন্দিনী সিঁড়ি বেয়ে উপরে উঠবে। মোচকানো পা নিয়ে নন্দিনী কিছুতেই সিঁড়িতে পা উঠাতে পারল না। তা দেখে আদিত্য বলল, আপনাকে হসপিটালে অ্যাডমিট হতে বলেছি, কিন্তু শোনেননি আমার কথা। আপনি ভীষণ ঘাড়তারা মেয়ে নন্দিনী ফুল। সমস্যা নেই, বাসায় রেস্ট নিলে সুস্থ হয়ে যাব। আমার হসপিটাল পছন্দ না আদিত্য। আপনার আম্মু এই অবস্থায় আপনাকে দেখলে রাগারাগি করবে না? নন্দিনী মাথা নাড়ালো। রাগ করবে মানে? ভীষণ রাগ করবে, কান্নাও করে দেবে। এই জন্যই বলেছি হসপিটালে 2-1 দিন থেকে সুস্থ হন। নন্দিনী কিছু বলল না, সিঁড়ি ধরে দাঁড়িয়ে রইল। কিভাবে সে উপরে যাবে? পুরো পা মচকে গেছে। তাছাড়া আজ 2 দিন হলো তাদের বাসার লিফটটাও নষ্ট হয়ে রয়েছে, এখনও সার্ভিসিং করেনি। এমন একটা সময় লিফটারও নষ্ট হতে মন চাইল? সবই ভাগ্য। ততক্ষণে আদিত্যের ফোনে বারবার কল আসছে। আদিত্য ফোঁস করে তপ্ত শ্বাস ফেলল। কোনরূপ ভনিতা না করে আকস্মিক নন্দিনীকে পাজা কোলে তুলে নিতেই নন্দিনী মৃদু চিৎকার করে উঠে ভারসাম্য বজায় রাখার জন্য সাথে সাথে 2 হাতে জড়িয়ে ধরল আদিত্যের গলা। বলে উঠল, কি করছেন আদিত্য? ছাড়ুন, কেউ দেখে পেলে সর্বনাশ হয়ে যাবে। হোক না হয় একাদটু সর্বনাশ। আদিত্য প্লিজ। একদম চুপ। আপনার তামাশা দেখতে ইচ্ছে করছে না নন্দিনী ফুল? আজ অনেক জ্বালিয়েছেন, দেখতে পাচ্ছেন না বারবার ফোন আসছে আমার হাতে? একদম সময় নেই আপনার এইসব তামাশা দেখার। নন্দিনী আর কিছু বলতে পারল না, তবে আদিত্যের পুরুষালী বুনো সুভাষ তার বুকে কাঁপন ধরালো। আকস্মিক অনার্য ইচ্ছেতে শিহরিত হতে মন চাইল। অন্যদিকে আদিত্য নন্দিনীর উষ্ণ নিঃশ্বাস তার নিজের ত্বকে অনুভব করছে। ভাবল, না, মেয়েটার শরীরের মিষ্টি সুগন্ধি যেন 1000 ফুলের থেকেও বেশি। আদিত্য 2 চোখ বন্ধ করে একটু সুগন্ধি টেনে নিল। কিছুক্ষণ পরেই নন্দিনীদের বাসার সামনে আসতেই আদিত্য তাকে খুব সাবধানে দাঁড় করিয়ে বলল, আমি ফিরছি নন্দিনী ফুল, আপনি বাসায় প্রবেশ করুন। বলেই আদিত্য চলে যেতে নিতেই নন্দিনী হঠাৎ আদিত্যের হাত ধরে ফেলল। আদিত্য সেদিকে এক পলক তাকিয়ে বলল, এনি প্রবলেম? নন্দিনী হাত ছেড়ে দিয়ে বলল, আমার জন্য এত কষ্ট করেছেন, বাসার প্রবেশ না করেই চলে যাবেন আদিত্য? নন্দিনী এমনভাবে বলল যে আদিত্যের কেমন যেন মায়া লাগলো। আদিত্য মৃদু হেসে ঘড়ির দিকে এক পলক তাকিয়ে সময় দেখে নিয়ে বলল, সময় নেই নন্দিনী ফুল, বাবা মা ফোন করছেন বারবার। বলেছি না তখন? তাছাড়া এই মুহূর্তে আমায় আর্জেন্ট এক জায়গায় যেতে হবে। কোথায় যাচ্ছেন আদিত্য? আদিত্যের কেন যেন লুকাতে মন চাইল না। নন্দিনীর চোখে আদিত্য তার জন্য কামুকতা নয়, বরং শ্রদ্ধা, সম্মান, আত্মবিশ্বাস আর বিপুল মুগ্ধতা দেখেছে। সবকিছু না হয় হৃদয়ের অভ্যন্তরে থাকুক, কিন্তু এই মুগ্ধতা যাতে চিরস্থায়ী না হয়, তাই আদিত্য ভনিতা না করে নন্দিনীর একদম কাছে এগিয়ে সে বলল, খানিক বাদে আমার এঙ্গেজমেন্ট নন্দিনী ফুল। কথাটা শুনতেই নন্দিনীর মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত হলো। নন্দিনী স্তব্ধ হয়ে তাকিয়ে রইল আদিত্যের দিকে। আদিত্য নন্দিনীর মনোভাব উপলব্ধি করতে পেরে মৃদু হেসে বলল, সব ঠিক থাকলে আল্লাহর হুকুমে আজ আসর কিংবা বাদ মাগরিবের পর আমাদের আকদও হয়ে যেতে পারে। বলেই মুচকি হাসল। নন্দিনী বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল। সব যেন তার মাথার উপর দিয়ে গেল। আদিত্যের একটা কথাও বোধগম্য হল না। মূর্তির মতো নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে আরেক পলক তাকিয়ে আদিত্য যাওয়ার সময় বলল, ঠিকঠাক মতো মেডিসিন নেবেন, আসছি, টেক কেয়ার, বাই।
বলেই আদিত্যর এক মুহূর্ত দাঁড়ালো না। যেভাবে এসেছে ঠিক সেইভাবেই চলে গেল। তার পেছনে বিধ্বস্ত হয়ে দাঁড়িয়ে থাকা নারীটার দিকে তাকিয়ে মায়া বাড়ানোর আর ইচ্ছে পোষণ করল না। রাগে দপদপ করছে আদিত্যের মস্তিষ্ক। কোন লোক এরা? একটা মেয়েকে দিন দুপুরে এইভাবে অ্যাক্সিডেন্ট করে উদ্দেশ্য সিদ্ধি করল। ভবিষ্যতেও যে মেয়েটার ক্ষতি করবে না তার কি গ্যারান্টি? আজ এদের একটা ব্যবস্থা না করলেই নয়। এনগেজমেন্ট পরেও করা যাবে ভেবে গাড়িতে বসতেই আদিত্যের ফোনে আবারও কল এলো। আদিত্য রিসিভ করে বলল, হ্যাঁ বলো বাবা। কোথায় তুমি আদিত্য? রাস্তায়। এতক্ষণ লাগে তোমার আসতে? সেই কখন থেকে বসে আছি সবাই, আর তোমার আসার নাম নেই। কি চাইছো তুমি, স্টেট বলো। আমি আসতে পারবো না বাবা, ক্যান্সেল করে দাও। আহাসান সাহেব গর্জে উঠে বললেন, তামাশা করছো তুমি? যাই মনে করেন। আদিত্য, আমি আসছি না বাবা। হঠাৎ আফসানা চৌধুরী ফোনের অপর প্রান্ত থেকে বললেন, আদিত্য বাবা, তুমি কোথায়? কখন আসবে? সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। রায়হান, মেহেরাব সবাই ওয়েট করছি তোমার জন্য, অথচ তোমার আসার নাম নেই। ইচ্ছে করছে না আম্মু? তোমার কি মত নেই এই বিয়েতে? আমার কিছুদিন সময় চাই আম্মু, হুট করে কোনো ডিসিশন নিতে পারছি না। কাল রাত থেকে সকালেও তো বললে বিয়ে নিয়ে তোমার কোনো আপত্তি নেই, তাহলে এখন আপত্তি করছো কেন? জানি না আম্মু। তোমার কোথাও পছন্দ আছে বাবা? আম্মুকে বলতে পারো নির্দ্বিধায়। তাহলে সব ক্যান্সেল। আমার ছেলের পছন্দই আমার পছন্দ। নেই আম্মু। আহাসান সাহেব রেগে উঠলেন স্ত্রীর ওপর। ফোনের অপর প্রান্ত হতে বললেন, সব যখন ঠিক, তাহলে হঠাৎ বেঁকে বসলে কেন? ইচ্ছা হয়েছিল বাবা, বলেই কল কেটে দিল আদিত্য। কথাটা কেন বলল আদিত্য নিজেও জানে না, তবে আদিত্য বিয়ের মতো এত বড় সিদ্ধান্ত এখন কিছুতেই নিবে না। নন্দিনীর চোখে আদিত্য নিজের জন্য অন্যরকম কিছু দেখেছে। হোক না হয় বোনের বান্ধবী, তাতে কি? রক্তের সম্পর্কের কেউ তো আর না। তাছাড়া প্রেম এবং যুদ্ধ কখনো কোনো বাধা মানে না। এক আধবার ভুল না হয়ে যাক, ক্ষতি কি তাতে? নন্দিনী বাসার ডোরের সামনে ছন্ন ছাড়া হয়ে এলোমেলোভাবে বসে আছে। আদিত্য তখন কি বলে গেল? আজ তার এঙ্গেজমেন্ট, আকদও হয়ে যেতে পারে। কিন্তু নন্দিনী মানতে পারছে না। কিন্তু কেন? নন্দিনী কি তাহলে আদিত্যকে ভালোবেসে ফেলল? এটা কিভাবে সম্ভব? তাহলে ওয়াসিফের কি হবে? সে নিজেও তো এঙ্গেজড। তাহলে আদিত্যের এঙ্গেজমেন্ট হলে নন্দিনী কেউ মানতে পারছে না। আদিত্য তো নন্দিনীর কেউ না। ইভেন নন্দিনী আদিত্যকে ঠিকঠাক মতো চেনেও না। তাছাড়া আদিত্য কোথায় থাকে, কি করে, বাসা কোথায় ইত্যাদি নন্দিনী এইসবের কিছুই জানে না। তখন আদিত্য আর নন্দিনীকে দেখে বাসার সিকিউরিটি গার্ড নাহিদা শিকদারকে সাথে সাথে কল করল। নাহিদা শিকদার তখন পার্টি অফিসে ব্যস্ত ছিলেন। সামনে ইলেকশন বিধায় ওনার কিছু কাজ পড়েছে। তাছাড়া উনি খুব ব্যস্ত সময় পার করছেন ইদানিং। মেয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনতেই তিনি সব কাজ ফেলে দ্রুত চলে এলেন বাসায়। নিজেদের বাসার সামনে আসতেই দেখলেন নন্দিনী হাত পা ছেড়ে হেলান দিয়ে পাথুরে মূর্তির মতো নিচে বসে আছে। চোখগুলো মেয়েটার ফোলা ফোলা, গালজোড়া ভেজা। মেয়েকে এমন অবস্থায় দেখে নাহিদা শিকদারের বুক ধক করে উঠল। তিনি চিৎকার চেঁচামেচি জুড়ে মুহূর্তেই কান্না করে দিলেন। হেল্পিং হ্যান্ডের সাহায্যে বাসার মধ্যে মেয়েকে ধরে প্রবেশ করালেন। নাহিদা শিকদার বারবার মেয়ের কাছ থেকে জানতে চাইছেন কিভাবে কি হলো, কিন্তু নন্দিনী একটা কথাও বলছে না। পাথুরে মূর্তির মতোই হয়ে আছে এখনো। তার মনের মধ্যে ঝড় তুফান চলছে। নাহিদা শিকদার চিৎকার চেঁচামেচি করে নন্দিনীকে বললেন, তোমায় আমি কতদিন নিষেধ করেছি গাড়ি ছাড়া বের হতে না, তাও কেন বের হও নন্দিনী? নন্দিনী মায়ের দিকে তাকালো, তবে প্রত্যুত্তর করল না। তিনি ফের বললেন, তোমার কথার উত্তর দাও। মেয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে ততক্ষণে অফিসের কাজ ফেলে বাসায় ফিরে এলেন নবাব সাহেব। মেয়ের সাথে নাহিদা শিকদারকে রুড বিহেভ করতে দেখে তিনি রেগে গিয়ে বললেন, দেখতেই পারছো মেয়ে অসুস্থ, তবু চাচামেচি করছো কেন নাহিদা? কমন সেন্স নেই তোমার? আপনার আশকারায় মেয়ে আমার মানুষ হলো না, আমার কোনো কথাই শোনে না। মেয়েটা এখন কি হাল হয়েছে দেখুন তো। ভদ্রলোক বিরক্ত হলেন।
গলা ট্রাই খোলায় মনোযোগ দিয়ে বিরক্ত চোখে তাকালেন স্ত্রীর দিকে। প্রতিদিন সেই একই কথা। এবার রেগে উঠে বললেন, তোমাকে হাজারবার নিষেধ করেছি পলিটিক্স করো না নাহিদা। করলে কি হয়েছে? অন্যরা কি করছে না? মহিলা রাজনীতি আমার অপছন্দের, তাও তুমি করছো। তোমার জন্য এখন আমরা বাবা মেয়ে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না, রিকশায় চড়তে পারি না, কোথাও গিয়ে শান্তিমতো 10 মিনিট বসতে পারি না, ঘুরতে পারি না। চারদিকে শত্রু আর শত্রু, যেখানেই যাই সারাক্ষণ আতঙ্কিত হয়ে থাকি। আর শুনো, আমার মেয়ে যথেষ্ট মানুষ হয়েছে, বরং তুমি ঘরকুনো আর মেরুদণ্ডহীন বানাতে চাইছো আমার মেয়েকে, যেটা আমার আর আমার মেয়ের মনের বিরুদ্ধে। আর এখন বলছো আমার আশকারায় মেয়ে মানুষ হয়নি। এই শুনুন, আমি কারো পাকা ধানে মই দিইনি। যা শত্রু হবার তার এমনিতেই হয়, কারণ লাগে না। ভালো কাজ করলেও শত্রু হয়, খারাপ কাজ করলেও শত্রু হয়। আর শুনেন, রাজনীতিবিদদের আরো বেশি শত্রু হয়। তবে আপনার আশকারায় মেয়ে আমার অবাধ্য হয়ে উঠেছে দিনকে দিন, কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছি না। ভদ্রলোক বেশ রেগে গেলেন, গর্জে উঠে বললেন, একদম মুখ সামলে কথা বলো নাহিদা। আমার মেয়ের মতো শান্তশিষ্ট ভদ্র দুটো মেয়ে আর হয় না। সেটা তো দেখতেই পাচ্ছি, একজন বাবা হয়ে মেয়ের কতটুকু অধপতন করেছেন। আমার মেয়ে এখন ছোট নয়, অ্যাডাল্ট। তার ভালো মন্দ বুঝার মতো বয়স হয়েছে। আমি যদি খারাপ করে থাকি সেটাও মেয়ে বুঝার ক্ষমতা রাখে। আর শুনো, তুমি পলিটিক্স ছাড়ো নাহিদা, আমাকে আর আমার মেয়েকে স্বাধীনভাবে বাঁচতে দাও। আমরা দুজনই খুব নিরীহ নির্ভেজাল মানুষ। তোমার পলিটিক্সের জন্য আমাদের জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে দিনকে দিন। আমরা অতিষ্ঠ এইসবে, দম ফেলার ফুরসত পাচ্ছি না। এবার থামো। নাহিদা শিকদার রাগে গজগজ করলেন। এই পলিটিক্স ওনাদের বংশে রক্তে মিশে আছে। তিনি কিভাবে এই পলিটিক্স ছাড়বেন? ওনার বাপ ভাইয়ের পরে উনিই ধরলেন এই পথ। এখন সেই পথ নেশায় পরিণত হয়েছে। এটা তো ছাড়া অসম্ভব। তাছাড়া এখন রাজনীতি ছেড়ে দিলে কিংবা ক্ষমতা না থাকলে শত্রু আরও বাড়বে, মোটেও কমবে না। নন্দিনীর বাবা মেয়েকে এক পলক দেখে নিজেদের কক্ষে চলে গেলেন। নাহিদা শিকদার সেই রাগ মেয়েকে দেখে বললেন, মানুষ কি বলবে তোমায় নন্দিনী? বলবে একজন মন্ত্রীর মেয়ে রিকশায় করে যাতায়াত করে। ছিছি করবে আমাকে, আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল মেয়েটা। কার জন্য আমার এত কিছু? আমি কার জন্য করছি এসব? নন্দিনী বলল, যারা রিকশায় চড়ে তারা কি মানুষ না আম্মু? আমি কি সেটা বলেছি? তাহলে রিকশায় চড়লে দোষ কোথায়? এত অহংকার ভালো নয় আম্মু। পতন হতে সময় লাগে না। কথায় আছে না, সকালে বাদশা বিকেলে ফকির। তুমি কি পরিস্থিতি দেখো না? আর আমি অহংকার করছি মানে? বাই দ্য ওয়ে, তুমি রাজনীতি ছেড়ে দাও আম্মু, আমরা অনেক ভালো থাকবো। এইভাবে আমাকে আর কতদিন পাহারা দিয়ে রাখবে? বিপদের তো হাত পা নেই। এই যেমন দেখো, আজ এই নিয়ে আমার উপর অনেকবার অ্যাটাক করা হয়েছে, এবং এটা তোমার পলিটিক্সের কারণে। ইম্পসিবল, আমি কিছুতেই রাজনীতি ছাড়তে পারবো না। রাজনীতি আমার রন্ধ্রে রন্ধ্রে বিষে রয়েছে। আর সেই জন্যই তোমায় আমি বলেছি প্রাইভেট গাড়ি ইউজ করতে। তোমার জন্য আমি 3-3টে পার্সোনাল প্রাইভেট গাড়িও কিনে দিয়েছি তোমার সুরক্ষার জন্য, বডিগার্ডও দিয়েছি। কিন্তু তুমি এইসব বিরক্তি মনে করো। তার মানে তোমার কাছে আমাদের কোনো প্রায়োরিটি নেই আম্মু? ব্যাড লাক। গাড়ি টাকার ক্ষমতা দিয়ে কি হবে? এই সব তো আজ আমার কোনো কাজে এলো না। নন্দিনী চুপ করবে? নিজের ভালো তো বোঝো না, একদম বাপের মতো হয়েছো তেজি। মহিলা রাজনীতি না যায় আম্মু, এটা তুমি পরিহার করো। আর শুনো, আমার আব্বু বেস্ট আব্বু, তোমার থেকেও আব্বু আমাকে বেশি বোঝে। কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ তুমি এখন আমাকে সেটা উপদেশ দিচ্ছ? এইসবের জন্য তোমায় আমি এত এত টাকা পয়সা খরচা করে পড়াশোনা করিয়েছিলাম। যা সত্যি তাই বলছি আমি। আর শুনো, ইসলামী দৃষ্টিতে নারী নেতৃত্ব না জায়েজ। বাইরে নারী রাজনীতি করা হারাম। নারীরা ইসলামের জন্য ঘরের মধ্যে নেতৃত্ব দিবে, তবে বাইরে নয়। আর নেতৃত্ব দিবে পুরুষেরা, তবে সেটা সম্পূর্ণ বাইরে। তুমি যেই রাজনীতি করছো, এটা কোনো ইসলামের জন্য নয়, দেশের জন্য। আর দেশের নেতৃত্ব দেবার জন্য পুরুষেরা রয়েছে। মেয়ের অধঃপতন দেখে নাহিদা শিকদার রাগে গজগজ করে বললেন, এই সপ্তাহের মধ্যে ওয়াসিফকে আসতে বলছি। তোমার বিয়ে দিয়ে একবারের জন্যই কানাডা পাঠিয়ে দিব। আর পড়াশোনা করার দরকার নেই, যতটুকু পড়েছ ততটুকুই এনাফ। ওয়াসিফ তার বউকে পড়ালে পড়াবে, না পড়ালে নাই, সেটা তার ইচ্ছা। আমি নাহিদা শিকদারের মেয়ে হওয়ার কারণে আজ আমাকে একটা মানুষও এগিয়ে এলো না সাহায্য করতে আম্মু। আমার কতটা কষ্ট হচ্ছে একটা বারও তুমি ভেবে দেখেছো? আর তুমি বিয়ে দিয়ে আমাকে তাড়াতে চাইছো, আবার বলছো আমার জন্যই সব কিছু। এই সব কিছু এবং তোমার ক্ষমতাও আজ আমাকে সাহায্য করতে আসেনি আম্মু, বরং তোমার ক্ষমতার কথা শুনে মানুষ ভয়ে গুটিয়ে গেছে। আজ যদি ওই মানুষটা আমাকে সাহায্য না করতো, তাহলে একটাবার ভাবো আমার কি হয়ে যেত। প্রচুর পরিমাণে ব্লাড লস হয়ে এতক্ষণে রাস্তায় মরে পড়ে থাকতাম।
আর না হয় কেউ কিডন্যাপ করে আমার সম্ভ্রম নষ্ট করার চেষ্টা করতো। পারতে তখন তুমি তোমার টাকা পয়সার ক্ষমতা দিয়ে আমার সব পূর্বের ন্যায় ফিরিয়ে দিতে। নাহিদা শিকদার কিছু বলতে পারলেন না। হঠাৎ নন্দিনীর বাবা এসে বললেন, আমার মেয়ের মতামত ছাড়া কোনো বিয়ে হবে না। আর শুনুন, আমার মেয়ে ওই ছেলেকে লাইক করে না। আমার মেয়ে কারো ঘাড়ের উপরের বোঝা নয়, বরং আমার মেয়ে আমারটা খাচ্ছে, আমারটা পড়ছে, আমার টাকায় পড়াশোনা করছে, আমার টাকায় চলছে। দরকার পড়লে সারা জীবন চলবে, তারপরেও কারো করুণা কামনা করি না। এই শুনুন, মেয়ে একা আপনার নয়, আমারও। ওর লাইক করার প্রশ্ন কেন এলো? ওয়াসিফ কোন দিক দিয়ে কম? শোনো নাহিদা, তুমি বাইরে গিয়ে রাজনীতি দেখাও। ফার্দার কঠোরভাবে বলছি, আমার ঘরে নয় এবং আমার মেয়েকেও তোমার এসব সস্তা রাজনীতি একদম দেখাবে না। আর শোনো, আমার মেয়ে তোমার কথা শুনতে বাধ্য নয়। আর ওই ওয়াসিফের সাথেও আমার মেয়েকে বিয়ে দেব না। ওয়াসিফ রিজেক্ট। দরকার পড়লে মেয়েকে আজীবনের জন্য চিরকুমারী রেখে দেব, তবু ওয়াসিফের কাছে বিয়ে দেবার মতো ভুল কাজ জীবনেও করব না। ওয়াসিফকে রিজেক্ট করার আপনি কে? মেয়ে রিজেক্ট করছে না, মেয়ের বাবা রিজেক্ট করছে। ব্যাপারটা হাস্যকর। আর বিয়েটা ওয়াসিফের সাথেই হবে। ভদ্রলোক আগুন চোখে তাকালেন। নাহিদা শিকদার গুরুত্ব না দিয়ে ফের বললেন, ওয়াসিফ আপনাকে 100বার কেনার ক্ষমতা রয়েছে। আপনার মেয়ের ভাগ্য ভালো যে ওয়াসিফ আর তার পরিবার আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব রেখেছে। তুমিও ভুলে যেও না নাহিদা, আমি কোন বংশের ছেলে। আর শুনো, ওই ওয়াসিফের বাপ দাদাও আমাকে কেনার সামর্থ্য নেই। ওয়াসিফের কেউ ভালো ছেলে আমার মেয়ে ডিজার্ভ করার ক্ষমতা রাখে। পারলে দেখে নিও, আমার মেয়েও শিকদার বংশের মেয়ে, ফেলনা নয়। সে দেখা যাবে। আর তুমি বাড়াবাড়ি করলে আমার মেয়েকে নিয়ে আমি দেশ ত্যাগ করব। তোমার কাছে যেহেতু আমরা কিছুই না, রাজনীতিই সব, তো তুমি থাকো তোমার রাজনীতি নিয়ে। বললেই হলো, আপনি আমার মেয়েকে নিয়ে দেশ ছাড়বেন? না ছেড়ে উপায় দেখছি না। খবরদার নন্দিনীর আব্বু, আপনি আমার মেয়েকে নিয়ে দেশ ছাড়ার মতো দুঃসাহস কখনোই করবেন না। কি করবে তুমি? আমার মেয়ের জন্য আমি সব করতে পারি। তাহলে রাজনীতি ত্যাগ করো। নাহিদা শিকদার প্রতিউত্তর না করে রাগে গজগজ করে নিজের কক্ষে চলে গেলেন। রাজনীতি তিনি কিভাবে ছাড়বেন? তাছাড়া কার এত বড় দুঃসাহস নাহিদা শিকদারের একমাত্র মেয়েকে প্ল্যান করে অ্যাক্সিডেন্ট করে? সব তিনি বের করবেন খতিয়ে। এখন ওনার রাজনীতি নিয়ে প্রশ্ন তুলেছে স্বামী সন্তান। নন্দিনীর ফের অ্যাক্সিডেন্টের কথা শুনে অদিতিরা এসেছিল 3 দিন পর। নন্দিনীর অবস্থা পুরো বাজে দেখে গেল অদিতি। রাতে ডিনার করতে বসেছে চৌধুরী পরিবারের সবাই। খাবার টেবিলে আদিত্য আয়মানও রয়েছে। আহসান সাহেব ছেলের অপর প্রচণ্ড রাগান্বিত। আদিত্য গুরুত্ব দিল না, নিজের মতো খাওয়ায় মনোযোগ দিল। অদিতিও খাবার খেতে বসেছিল, তবে মুখভার। তা দেখে আদিত্য বলল, কিরে, তোর মন খারাপ কেন? এমনি। কেউ কিছু বলেছে? না তো। অদিতি মুখটাকে আরেকটু ভার করে বলল, জানো ভাইয়া, আমার ফ্রেন্ড নন্দিনী আছে না? হুম, কি হয়েছে? ও অ্যাক্সিডেন্ট করেছে ভাইয়া। আবার? হ্যাঁ ভাইয়া। ও কবে? পরশু। ও, তবে জানো, ও হসপিটালে যাচ্ছে না, ডাক্তারের কোনো কথাও শুনছে না। কেন, কি হয়েছে? নন্দিনী ব্যান্ডেজ খুলছে না আজ 3 দিন। আদিত্য খাবার খেতে খেতেই জবাব দিল, ক্ষতস্থানে ইনফেকশন হতে পারে ব্যান্ডেজ না খুললে। হ্যাঁ ভাইয়া, ওর হাত পায়ে প্রচুর ব্যথা শুরু হয়েছে। ওর আম্মু বলেছে ঠিকমতো নাকি মেডিসিনও নিচ্ছে না। কেন? সেটা তো জানি না, তবে জানো ভাইয়া, নন্দিনী কেমন শুকিয়ে গেছে। সারা দিন নাকি কান্নাকাটি করে, চোখ মুখও ফোলা ফোলা দেখলাম। খাওয়া দাওয়াও ঠিকমতো করছে না। আদিত্যের বুকটা ধক করে উঠল। নন্দিনী বলতেই আছে, কিন্তু আদিত্যের মন নেই তাতে। আফসানা চৌধুরী বললেন, আহা, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে মেয়েটা? সেদিনও শুনলাম মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়েছে। আম্মু, কেউ ষড়যন্ত্র করেছিল। কেন? সামনে ওর আম্মুর ইলেকশন, তো হয়তো নন্দিনীকে কিছু একটা করে ওর মাকে দুর্বল করতে চেয়েছিল। তিনি তো আবার মেয়ে বলতে পাগল। তাও ঠিক,
শুনলাম কত ডাক্তারি, কবিরাজি আরও কত রকমের চিকিৎসা করার পর বিয়ের 10 বছর বাদে মেয়েটার জন্ম হয়েছে। ওর মা পাগল তো হবার কথাই। হ্যাঁ আম্মু, তাছাড়া নাহিদা শিকদারকে দমাতে হলে মেয়ের ওপর দিয়ে করতে হবে ভেবেছিল ষড়যন্ত্রকারীরা। এছাড়াও আবার সামনে ইলেকশন, মেয়ের কিছু একটা হলে নাহিদা শিকদার মেয়ের জন্য ভেগে পড়বেন, আর ইলেকশন থেকেও হয়তো পিছিয়ে পড়বেন। এইসব ভেবে দুষ্কৃতিকারীরা ষড়যন্ত্র করে নন্দিনীর ক্ষতি করার চেষ্টা করেছে আম্মু। ইস, তবুও কেন যে মেয়েটা এত রিস্ক নিয়ে বের হয়? সেটাই তো কথা, বডিগার্ড দিলেও ওর পছন্দ হয় না, ওর আম্মুর সাথে রাগারাগি করে। আদিত্যের গলা দিয়ে আর খাবার নামল না। নন্দিনীর জন্য ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। অদিতি ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভাইয়া খাচ্ছ না যে, কিছু চিন্তিত? না। তোমাকে কেমন বিমর্ষ দেখাচ্ছে ভাইয়া, এনি প্রবলেম? না, ঠিক তা নয়। আম্মু এত খাবার দিয়েছে যে এখন খেতে ইচ্ছে করছে না, পেট ভরে গেছে। আফসানা চৌধুরী হেসে উঠে বললেন, কোথায় এত খাবার আব্বু, তোমার পেটটা এমনিতেই এইটুকুন, তাই না খেতেই ভরে গেছে, আরও কিসের ডায়েট কন্ট্রোল করো? মায়ের কথায় আদিত্য হাসল। তিনি বললেন, ঠিক আছে, জোর করে খেও না আব্বু, রেখে দাও। অদিতি সেদিক থেকে মনোযোগ সরিয়ে তার মা কি বলল, আম্মু নন্দিনীকে আমার অনেক ভালো লাগে। হ্যাঁ, মেয়েটা দেখতে ভারী মিষ্টি, ভালো লাগার কথাও। আমি যদি ছেলে হতাম তাহলে আমি নন্দিনীকে বিয়ে করে ফেলতাম আম্মু, আর না হয় নন্দিনী ছেলে হলে জোর করে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে নিতাম, আর আমাকে বিয়ে করতে না চাইলে গুন্ডা ছেলে হয়ে ওকে উঠিয়ে নিয়ে কাজী অফিসে বিয়ে সেরে ফেলতাম। মেয়ের কথায় আফসানা চৌধুরী শব্দ করে হেসে উঠে বললেন, পাগলি মেয়ে আমার, বান্ধবীর জন্য কত ভালোবাসা। অদিতি বলল, আম্মু ভাইয়াকে তাড়াতাড়ি বিয়ে করিয়ে দাও না প্লিজ, তাহলে ঠিকমতো খাওয়া দাওয়া সব করবে, আর ভাইয়ার বিয়েতে আমি নন্দিনী আর ফাল্গুনি অনেক মজা করব, বুঝুছো আম্মু? ভাইয়ার বিয়ে উপলক্ষে নন্দিনীকে 1 সপ্তাহ আমাদের বাসায় রাখবো গেস্ট হিসেবে। জানো আম্মু, ভাইয়ার বিয়ে নিয়ে আমার কত শত প্ল্যান। আদিত্যের বুক আবারও ধক করে উঠল। নিজের বিয়ের কথা শুনে বুকটা কেমন যেন হাহাকার করে উঠল, কেমন যেন এখনই ফাঁকা ফাঁকা শূন্য শূন্য লাগছে সবকিছু। আদিত্য ভাবল, অন্য কাউকে বিয়ে করলে সে কি তখন নন্দিনীকে মিস করবে? অন্যদিকে আফসানা চৌধুরী বললেন, আচ্ছা করিস, বউ দেখলাম, তোর ভাই তো তখন বেঁকে বসেছে দেখিস না। ভাইয়ারা তো মতামতের কি আছে আম্মু, সারোর আঙ্কেলের মেয়েটা খুব সুন্দর, স্মার্ট, ভাইয়ার সাথে খুব মানাবে, তাছাড়া মেয়েটাও অত্যন্ত সুন্দরী, ঠিক যেন ডানাকাটা পরি, একদম নন্দিনীর থেকেও ভীষণ ভীষণ সুন্দরী। তাছাড়া সারোর আঙ্কেলের মেয়ের মতো আজকাল এমন সুন্দরী মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। তা বলেই ভাইয়ার দিকে এক পলক তাকালো। আদিত্যের মুখটা ভার হয়ে গেল। আফসানা চৌধুরী বললেন, আসলেই মেয়েটা সুন্দরী, আমার তো এক দেখায় পছন্দ হয়ে গেছে, একসাথে কাবিনও করে ফেলতে চেয়েছিলাম, কিন্তু তোমার ভাই দেখো বেঁকে বসেছে সেই সময়টায়। কাবিন হয়ে গেলে বড়সড় প্রোগ্রাম করে মেয়েটাকে নিয়ে আসতাম। অদিতির কথায় হঠাৎ আদিত্যের বলতে মন চাইল, সেই মেয়ে বিশ্ব সুন্দরী হলেও তাতে আমার কি, হোক স্মার্ট, সুন্দর আর স্মার্ট দিয়ে আমি কি পানি খামো? আমার তো ছিমছাম গরনের মিষ্টি একজন মেয়েকে খুব ভালো লাগে। কিন্তু বলল না। হঠাৎ অদিতিকে একটা রাম ধমক দিয়ে বলল, চুপ করবি, ভালো লাগছে না এইসব শুনতে। কেন ভালো লাগছে না ভাইয়া, তোমার পছন্দের কেউ আছে নাকি? থাকলে আম্মুকে বলে দাও, তাড়াতাড়ি একটা ভাবি নিয়ে আসি, ভাবি ছাড়া বাসাটা খালি খালি লাগে। আদিত্য কিভাবে বলবে তার পছন্দের কথা, পারবে না সে বলতে। অদিতিকে ফের ধমক দিয়ে বলল, যাবি এখান থেকে? আমি আবার কি করলাম? আদিত্যের মনের মধ্যে অশান্তি শুরু হয়েছে, ভালো লাগছে না কিছু। হঠাৎ সে খাবার অসমাপ্ত রেখে উঠে গেল। অদিতি সেদিকে তাকিয়ে বাঁকা হাসল। তার ভাই আর বান্ধবী দুজনেই একে অপরের প্রেমরোগে আক্রান্ত। এখন প্রতিষেধকের টিকাগুলো তো তাকেই টাইম টু টাইম প্ল্যান মাফিক ডজ হিসেবে দিতে হবে, তাই না? নয়তো সন্ধি ঘটবে কি করে? খাওয়া দাওয়া শেষে আদিত্য তার ব্যালকনিতে কিছুক্ষণ পায়চারি করল। তার মা আর অদিতির বলা কথাগুলো কিছুক্ষণ ভেবে বেশ খানিকটা সময় পার করল। কক্ষে এসে লাইট নিভে শুয়ে পড়ল। কিন্তু আদিত্যের কিছুতেই ঘুম এলো না। নিজের বিয়ের কথা শুনে মস্তিষ্কটা ফাঁকা ফাঁকা লাগছে। বুকের বাঁ পাশটা কেমন যেন চিনচিন করে ব্যথা করছে আর শূন্য শূন্য লাগছে। আবার নন্দিনীর জন্য কেমন যেন মনটা পুড়ছে, বড্ড অস্থির অস্থির লাগছে।
বুকটা ধরফর করছে। মেয়েটা আদেও ব্যান্ডেজ চেঞ্জ করেছে নাকি করেনি? না করলে ইনফেকশন হয়ে বিরাট ক্ষতি হয়ে যেতে পারে, এটা কি ঘাড়তেরা মেয়েটা বোঝে না? আদিত্য বিড়বিড় করল। হঠাৎ একটা অভাবনীয় কাজ করে ফেলল আদিত্য। আকাশে গোল থালার মতো মস্ত বড় রূপালী চাঁদ, সাথে রয়েছে চাঁদ তারার মহাসম্মেলন মেলা, আর পুরো অন্তরিক্ষ জুড়ে অসংখ্য নক্ষত্রের ছড়াছড়ি। নন্দিনী এতক্ষণ যাবৎ জানালার গ্রিল ধরে চাঁদ আর নক্ষত্র ভরা আকাশ দেখছিল। তাছাড়া চাঁদের আলো জানালা কিংবা ব্যালকনির ডোর দিয়ে তার কক্ষে এসে সরাসরি পড়ে। অনেকক্ষণ যাবৎ চাঁদ দেখার পর নন্দিনী এসে শুয়ে পড়ল বিছানায়। বেশ কিছু সময় অতিবাহিত হয়ে গেলেও কিছুতেই ঘুম আসছিল না তার। তাছাড়া ব্যান্ডেজগুলো না খুলে এবং পুনরায় ড্রেসিং না করায় ক্ষতস্থানগুলোতে ভীষণ যন্ত্রণা হচ্ছে তার। কিন্তু এই যন্ত্রণা তার মনের যন্ত্রণার চাইতে কিচ্ছুই না। মনটা তার বড্ড পুড়ছে ফরেস্টের দাবানলের মতো। রাত তখন প্রায় 1:45। ঘড়ির কাঁটায় অকস্মাৎ ব্যালকনিতে কিছু একটা ধপাস করে পড়ার শব্দ হতেই নন্দিনী ভয়ে শিউরে উঠল। তাছাড়া আজ সে ইচ্ছেকৃত ব্যালকনির ডোর অফ করেনি, তার কারণ চাঁদের আলো আর দক্ষিণা বাতাস প্রবেশের জন্য খুলে রেখেছিল। হঠাৎ লম্বা একটা কালো ছায়াকে তার কক্ষে প্রবেশ করতে দেখে নন্দিনী আঁতকে উঠে চিৎকার করতে নিতেই কালো ছায়াটি দ্রুত এগিয়ে এসে নন্দিনীর মুখ চেপে ধরল। চাঁদের আলোয় ছায়ামানবটির চেহারা দৃশ্যমান হতেই নন্দিনী বিস্ময়াহত হয়ে ছায়ামানবের অদ্ভুত সুন্দর বিলাতি চোখ জোড়ার ওপর চোখ রেখে মুখ থেকে হাত সরিয়ে কম্পিত গলায় বলে উঠল, আদিত্য, আপনি এত রাতে? হ্যাঁ, আমি। চিৎকার করছিলেন কেন? আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম আদিত্য। কি নিঃসংকোচ মোলায়েম স্বর মেয়েটার। আদিত্য বলল, এখনো ভয় করছে? না। আদিত্য স্বস্তির শ্বাস ফেলে বলল, রাত তো কম হয়নি নন্দিনী ফুল, ঘুমাননি কেন? আপনি না অসুস্থ? এমনি, আসলেই ঘুম আসছিল না। ঘুমানোর চেষ্টা করছিলেন, তাই তো? আদিত্য তার অসম্পূর্ণ কথাটি বুঝতে পারায় নন্দিনী স্মিত হেসে বলল, হ্যাঁ। বলেই নন্দিনী কক্ষের লাইট জ্বালাতে নিলে আদিত্য নিষেধ করে বলল, লাইট জ্বালাবেন না নন্দিনী ফুল। কথাটা শুনতেই নন্দিনী ভয়ার্ত চোখে চাইল। আদিত্য বলল, ভয় পাবার কিছু নেই। আদিত্য চৌধুরী তার চরিত্রকে আদরে পোষা বেড়ালছানার মতো ভীষণ যত্ন করে। নন্দিনী কিছু বলতে পারল না। হঠাৎ জানালার গ্রিল গলিয়ে চাঁদের আলো এসে তাদের সারা শরীর মাখিয়ে দিতে লাগল। চারপাশে তখন মৃদু বাতাস বইতে লাগল। বাতাসের মৃদু মৃদু ঝাপটা এসে পর্দাগুলো দুলতে লাগল। আদিত্য নিজের সঙ্গে করে আনা ব্যাগ থেকে একটা ক্যান্ডেল বের করে লাইটার দিয়ে জ্বালিয়ে নিল। মুহূর্তেই ল্যাভেন্ডারের সুবাসসহ মোমবাতির ক্ষীণ ও কমলাভ দীপ্তি সমস্ত কক্ষে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। নন্দিনী আদিত্যের ওপর আরও এক ধাপ ইমপ্রেস হয়ে আকস্মিক দুচোখ বুজে নাসিকার অন্ধ্রে টেনে নিল কিছু সুগন্ধি। আদিত্য নন্দিনীর দিকে এক পলক তাকালো। আপাদমস্তক চোখ বুলিয়ে দেখল নন্দিনী আজ কালো খয়েরি রঙের একটি টি শার্ট আর তার সাথে ম্যাচিং করে একটি বেবি পিঙ্ক কালারের প্লাজো পরেছে। মোম ভরসা শরীরে ভালোই মানিয়েছে। তবে আদিত্যের চোখে মেয়েটাকে সবসময়ই একটু বেশিই কিউট বলে মনে হয়। সবকিছুতেই মেয়েটাকে তার কাছে বরাবরের মতোই অনন্য লাগে। আর মেয়েটার মধ্যে কিছু একটা রয়েছে যেটা আদিত্যকে বারবার টানে। ক্ষণবাদে আদিত্য উপলব্ধি করল মেয়েটা কেমন যেন শুকিয়ে নির্জীব হয়ে গেছে মাত্র 3টি রাত্রির ব্যবধানেই। সম্পূর্ণ চোখ মুখ কেমন ফোলা ফোলা। মিষ্টি মেয়েটা কেঁদেছে নিশ্চয়ই। মায়াভরা চোখজোড়ার দীঘল এবং প্রলম্বিত পাপড়িদয়ও এখনও সিক্ত। আদিত্যের বুকটা হঠাৎ ধক করে উঠল। ইস, মেয়েটা কি হাল করেছে নিজের শরীরের। চোখগুলো গর্তে পড়ে ঢেবে গেছে। চওড়া স্তরের ডার্ক সার্কেলও পড়েছে মায়াবী আর সরল চাহানির চোখ দুটোর নিচে। সদ্য গজানো ছোট ছোট বেশ কয়েকটা পিম্পেলও দেখা যাচ্ছে ললাটের দিকটায়। এছাড়াও কান্না করার ফলে গালগুলো এখনও সিক্ত এবং খাড়া নাকঠানিও রক্তিম বর্ণ ধারণ করেছে। মেয়েটাকে আদিত্যের কাছে এই মুহূর্ত ভেজা গোলাপের মতো বলে মনে হচ্ছে। আদিত্য ভাবল, এত দুঃখ কেন নন্দিনী ফুলের? কেন কেনেছিল? আপাদমস্তক চোখ বুলানো শেষে হঠাৎ বলল, আপনি কেঁদেছিলেন নন্দিনী ফুল?
নন্দিনী বিব্রত বোধ করে স্মিত হাসল। থাক, বলতে হবে না। বলেই আদিত্য আর সময় নষ্ট করল না। আসার সময় ফার্স্ট এড বক্স সহ বেশ কিছু প্রয়োজনীয় জিনিস সঙ্গে করে নিয়ে এসেছিল সে। প্রথমে ফার্স্ট এড বক্সটি খুঁড়তে খুঁড়তে বলল, ব্যান্ডেজ চেঞ্জ করেননি কেন? ক্ষতস্থানে ইনফেকশন হবে না? আদিত্য নন্দিনীর বিছানায় বসল না। মাঝরাতে একাকী একটা মেয়ের বেডরুমে ঢুকে মেয়েটির উপর কৃতিত্ব ফুলিয়ে অনাধিকার চর্চা করে তার বেডে বসাটা শোভাজনক নয়। শুধু তাই নয়, আদিত্য মনে করে একজন নারীর পার্সোনাল বেডে কোনো পুরুষ কিংবা বেগানা পুরুষকে শুতে অথবা বসতে দেওয়াটা ঠিক নয়, এবং কি একজন নারীর বেডে তার স্বামীর বন্ধুরা বসাটাও দৃষ্টিকটু। কেননা এতে করে সেই নারী কিংবা স্ত্রীকে নিয়ে বিভিন্ন দুশ্চিন্তা, ভাবনা, কল্পনায় এবং অন্তরে চলে আসে একজন পুরুষের মধ্যে। আর তাই একজন মেয়ের অবশ্যই কোনো পুরুষকে তার বেডে বসার প্রশ্রয় দেওয়াটা একদম উচিত নয়। একজন নারীর বিছানা শুধুমাত্র একান্তই একজন নারীর। সেই যাই হোক, আদিত্য বেডের পাশে থাকা একটি চেয়ার টেনে দূরত্ব বজায় রেখে বসল। নন্দিনীকে বলল, এদিকে আসুন। বলেই আদিত্য নন্দিনীকে খানিকটা তার কাছে এনে বসালো। নন্দিনী আদিত্যকে দেখে কেমন যেন লজ্জায় আড়ষ্ট হচ্ছে। তার সামনে বসে থাকা পুরুষটির শরীর থেকে আসা সুগন্ধি তার মস্তিষ্কের নিউরনগুলো মুহূর্তেই সজাগ করে দিল, ঠিক প্রথম দিনের মতো মনের মধ্যে কম্পন তৈরি করে। আদিত্য অবশ্য বুঝল, তবে আদিত্যের কাছে নন্দিনীর অঙ্গভঙ্গিকে নেশালো দ্রব্যের মতো বলে মনে হলো। ঠিক তখনই নন্দিনী আদিত্যের দিকে তাকালো। আদিত্য পূর্ব থেকেই তার দিকে তাকিয়েছিল। নন্দিনী হকচাকালো। ঠিক তখনই বাইরে থেকে ঠিটকে আসা চন্দ্রকিরণ আদিত্যের চশমার গ্লাসে সোজাসুজি এসে পড়তেই আদিত্যের বিলাতি চোখজোড়া সহ কাঁচ দুটো জ্বলজ্বল করে উঠল হীরকের মতো। যতবারই আলো পড়ছে ততবারই চশমার কাঁচ সহ চোখ দুটো জ্বলজ্বল করছে হীরকচূর্ণ পাথরের মতন। নন্দিনী আরও একবার মুগ্ধ হলো আদিত্যের চোখের উপর। আদিত্য ঘড়িতে সময় দেখে নিয়ে বিলম্ব না করে প্রথমে হ্যান্ড গ্লাভস পরে নিল। তারপর নন্দিনীর মাথার ব্যান্ডেজটা আস্তে করে খুলতে নিতেই নন্দিনী মৃদু চিৎকার করে উঠল। কি অবস্থা করেছেন নিজের? আপনি এমন কেন? নিজের প্রতি কেন এত কেয়ারলেস? আর দু একদিন এমন থাকলে ইনফেকশন হয়ে কি হয়ে যেত একটাবার ভাবুন। ব্যান্ডেজ চেঞ্জ না করার কারণে এবং পুনরায় ড্রেসিং করে অয়েন্টমেন্ট না লাগানোর ফলে ক্ষতস্থান শুকাতে পারেনি, বরং পচন ঝুলেছে। মেবি এই জন্যই আপনি ব্যথায় ঘুমাতে পারছেন না। নন্দিনী নির্লিপ্ত হয়ে রইল। সবই তো সত্য। আদিত্য এবার নন্দিনীর উপর ভীষণ রাগ হল। হসপিটালেও অ্যাডমিট হননি, ব্যান্ডেজও চেঞ্জ করেননি, সমস্যাটা কি আপনার? শুনলাম মেডিসিনও নিচ্ছেন না। অহেতুক জেদ করছেন কেন? অসুস্থতা নিয়ে কিসের জেদ? আদিত্যের একটা কথাও নন্দিনীর কানে পৌঁছাচ্ছে না, বরং তার কাছে কেমন যেন সব স্বপ্ন স্বপ্ন বলে মনে হচ্ছে। আদিত্যের হঠাৎ মাঝরাত্রিতে তার বাসায় আসা, সময়টাকে স্পেশাল করার জন্য সুগন্ধি দামি ক্যান্ডেল জ্বালানো, অধিকার বোধ দেখিয়ে শাসনা, ধমকানো, রাগ করাটা এবং সর্বশেষে কেয়ার করাটা সবই কেমন যেন স্বপ্নের মতো এবং অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। তার কেন যেন বিশ্বাসী হতে মন চাইছে না। তবে আদিত্যকে দেখার পর নন্দিনীর মনে হচ্ছে আজ তার কোনো ব্যথাই লাগছে না। তার মনটা নিমেষেই প্রফুল্লতায় ছেয়ে গেল। ততক্ষণে আদিত্য খুব যত্নের সহিত কপালের ক্ষতস্থানে ড্রেসিং করে অয়েন্টমেন্ট লাগিয়ে নতুন ব্যান্ডেজ করে দিল। নন্দিনী এতক্ষণ ঘুরে ছিল, হঠাৎ সম্বিত ফিরতেই বলল, বাসার বাইরে তো সিকিউরিটি গার্ড দিয়ে ভরা, আপনি এত রিস্ক নিয়ে কিভাবে এলেন আদিত্য? এসেছি টেকনিক করে। আদিত্যের শক্ত কণ্ঠস্বর। এমন দুঃসাহস আর কখনো করবেন না প্লিজ আদিত্য। করলে আপনার ক্ষতি হতে পারে। সবচেয়ে বড় কথা, আমার আম্মু দেখলে অনেক ঝামেলা পোহাতে হবে। তাতে কি? আপনি কেন বুঝতে পারছেন না আদিত্য? আপনার জন্য না হয় একটু রিস্ক নিলাম। কেন জানা নেই। মৌন রইল নন্দিনী। আপনার কি সূর্যমুখী পছন্দ? এত ফুল থাকতে সূর্যমুখী কেন? সূর্যমুখী ঠিক সূর্যের মতোই,
এর সৌন্দর্য মানুষকে আলোকিত করে তাই। কপালের ব্যান্ডেজ করার শেষে হাঁটুগুলো ব্যান্ডেজ করার জন্য নন্দিনীকে বলল, ক্ষতস্থানটুকু বাদে আর বাকি অংশটুকু ঢেকে বসুন। নন্দিনীর লজ্জা লাগলেও কেন যেন নিষেধ করতে পারল না। আদিত্য মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরল। ততক্ষণে নন্দিনী আদিত্যের কথা অনুযায়ী সেইভাবে হাঁটুর বাড়তি অংশটুকু ঢেকে বসল। আদিত্য সন্তপর্ণে হাঁটুর ব্যান্ডেজগুলোও যত্নের সহিত খুলে পূর্বের ন্যায় ড্রেসিং করে অয়েন্টমেন্ট লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। কনুইগুলো ছিলে যা তা অবস্থা। আদিত্য কনুইতে ড্রেসিং করে অয়েন্টমেন্ট লাগিয়ে ব্যান্ডেজ করতে নিতেই দেখল নন্দিনীর বাঁ হাতের অনামিকায় একটা ডায়মন্ডের মধ্যে হালকা গোল্ড শেডের হোয়াইট স্টোনের একটি রিং চকচক করছে, মোমবাতির কমলাভ ক্ষীণ দীপ্তিতে। অদ্ভুত এক সুন্দর রিংটি নন্দিনীর ফর্সা লতানো হাতের আঙুলে ফুটে রয়েছে। আদিত্য এক পলক তাকিয়ে বিলাতি নজনজোড়া সরিয়ে নিল। তা দেখে নন্দিনী আনমানেই বলল, সেদিন আপনার এঙ্গেজমেন্ট হয়েছিল আদিত্য? সবকিছু হয়েছে। কথাটা শুনতেই নন্দিনীর মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগল, বুকে চিনচিন করে ব্যথা শুরু হলো। নন্দিনী কম্পিত গলায় বলল, এ তো রাতে আমার বাসায় এসেছেন, আপনার ওয়াইফ জানতে পারলে রাগ করবে না? আমার ওয়াইফ আপনার মতো এত কিছু ভাবার সময় পায় না। শি ইজ স্মার্ট, আপডেটেড, কোয়ালিফাইড অ্যান্ড ভেরি বিউটিফুল লেডি। আই লাইক হার। মুহূর্তেই নন্দিনীর সমস্ত শরীর কেমন যেন অসাড় হয়ে এলো। চিকচিক করে উঠল মায়াভরা চোখ দুটো। আদিত্যের নজর এড়ায়নি তা। ততক্ষণে আদিত্য নন্দিনীর ঠোঁটের দিকে তাকালো। ঠোঁটের এক পাশটায় এখনো আংশিক ফোলা, চিকন পাতলা ঠোঁট দুটো কাঁপছে। আদিত্য সংকোচ বোধ করল না। একজন ডক্টর হয়ে সংকোচ করলে পেশেন্টের ট্রিটমেন্ট করা কখনো সম্ভব নয়। তাছাড়া পেশেন্টের ট্রিটমেন্ট করতে হলে মন এবং বুকে অদম্য সাহস সঞ্চয় করে রাখতে হয় সর্বক্ষেত্রে। শুধু তাই নয়, সংকোচহীনও হতে হয়। তবেই তো একজন পেশেন্টকে ট্রিটমেন্ট করা পসিবল একজন ডক্টরের পক্ষে। আদিত্য এক এক করে সবগুলো ক্ষতস্থানে মেডিসিন লাগিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ করে দিয়ে বলল, রেগুলার মেডিসিন নেন নাই কেন? নন্দিনী পূর্বের নাই বিবশ হয়ে রইল। আদিত্য ফের ধমকের স্বরে বলল, কেন নেন না? আজব মায় তো আপনি। কি করেছেন নিজেকে দেখতে পাচ্ছেন না? ধমক খেয়ে নন্দিনী আতকে উঠল। আদিত্য বেশ কিছু মেডিসিন বের করে গ্লাসে পানি ঢেলে নন্দিনীকে মেডিসিনগুলো খাইয়ে দিল। নন্দিনী আদিত্যের ধমক খেয়ে বাধ্য মেয়ের মতো সব করল। আদিত্য হঠাৎ রেগে উঠে গম্ভীর স্বরে বলল, আপনার জন্যই এত রাত রিস্ক নিয়ে আসা। আপনার মায়ের সিকিউরিটি গার্ডগুলো চোখ ফাঁকি দেওয়া মোটেও সম্ভব ছিল না, তবে ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় সম্ভব হয়েছিল। এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই নন্দিনী ফুল। আপনি আমায় খারাপ ভাববেন না, তবে আমি এটাও জানি এত রাতে কোনো মেয়ের বেডরুমে প্রবেশ করে তার উপর কৃতিত্ব ফুলিয়ে অনাধিকার চর্চা করাটা খুবই বেমানান, জঘন্য বিষয় এবং দৃষ্টিকটু। সো এইটুকুই বলবো, ফরগিভ মি। আমি কিছু মনে করিনি আদিত্য, তবে আপনি এমন দুঃসাহস আর কখনো করবেন না প্লিজ। সিকিউরিটি গার্ডরা দেখতে পেলে আপনাকে গুলি করতে বাধ্য, তখন তো আমার কিছু করার থাকবে না। আপনি ঠিকমতো নিজের কেয়ার করলে আমার এমন দুঃসাহস করার প্রয়োজন ছিল না নন্দিনী ফুল। বলি আদিত্য সব গুছিয়ে নিল। হঠাৎ একটা ব্যাগ থেকে এক বক্স চকলেট বের করে নন্দিনীর হাতে দিয়ে বলল, দিস আর ফর ইউ, টেক ইট। নন্দিনী অবাক হয়ে হাত বাড়িয়ে নিল। লাভ শেপ আকারের চকলেটের বক্সটি দেখতে ভীষণ দারুণ। আদিত্যের পছন্দ ভীষণ সুন্দর বলা যায়। আদিত্য বলল, আমি ফিরছি, আপনি ঘুমিয়ে পড়ুন। আজ থেকে ঠিকঠাক মতো মেডিসিনগুলো নিয়েন। ডক্টর আসলে রেগুলার ব্যান্ডেজ চেঞ্জ করে নেবেন। যদি তা না করেন তাহলে আপনাকে জোর করে হসপিটালে অ্যাডমিট করব। তারপর ট্রিটমেন্ট হিসেবে আপনাকে রেগুলার ইনজেকশন পুশ করব, আর সেটা পানিশমেন্ট স্বরূপ। ইনজেকশনের কথা শুনতেই নন্দিনী ভয় পেল। অন্যদিকে কথাগুলো বলেই আদিত্য চলে যেতে নিতেই আকস্মিক নন্দিনী আদিত্যের হাত ধরে ফেলল। আদিত্য জিজ্ঞাসা দৃষ্টি নিক্ষেপ করতে নন্দিনী আমতামতা করে বলল, খানিক পূর্বেই তো এলেন, এখনই চলে যাবেন? আদিত্য নন্দিনীর মনের কথা বুঝল। নন্দিনীর অসম্পূর্ণ কথাটি নিজেই বলে ফেলল, আর একটু থাকি তাই তো? নন্দিনী মৃদু হেসে মাথা নেড়ে সাই দিল। আদিত্য ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল। ফের চেয়ারটিতে বসল। আদিত্য হঠাৎ নন্দিনীর দিকে তাকিয়ে বলল,
সে সামথিং নন্দিনী ফুল। নন্দিনী মাথা নাড়ালো, কিছু বলবে না। তাহলে? নন্দিনী নিরুত্তর, তবে আদিত্যের দিকে তাকিয়ে মৃদু হাসল। সেই শুধু এইটুকুই চায়, আদিত্য আর একটু থাকুক। আদিত্যের সঙ্গ, আদিত্যের অধিকার বোধ দেখে ধমকানো, কেয়ার সবই তার খুব ভাল লাগছে। নন্দিনী বলল, অন্যায় আবদার করে ফেললাম না তো আদিত্য? আই ডিডন্ট সে দ্যাট। বলেই প্যান্টের পকেট হাতরে একটা ডেইরি মিল্ক বের করে ছিঁড়ে নন্দিনীর হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা দিতে ভুলে গেলাম, এটা খান, ভাল লাগবে, ফ্লেভারটা দারুণ। নন্দিনী মৃদু হেসে চকলেটে এক কামড় দিয়ে বলল, আচ্ছা, আপনি এত সুন্দর করে ট্রিটমেন্ট করেন কিভাবে? আদিত্য রহস্যময় হাসল। নন্দিনী বলল, মানে ডক্টর মনে হয় আপনাকে, তবে আপনার সম্পর্কে আমি না তেমন কিছুই জানি না, শুধু আপনার নামটুকু ছাড়া। আদিত্য হেসে উঠল, আসলেই তো, জানবে কিভাবে? সে তো প্রথম থেকেই টেকনিক্যালি নিজেকে রহস্যের মধ্যে রেখেছে। মেয়েটা তাকে একদম চিনিই না, অথচ আদিত্য তাকে প্রথম দেখা থেকেই চেনে এবং জানে। নন্দিনী আবারও বলল, আমার মাঝে মধ্যে আপনাকে কেমন যেন রহস্যময় বলে মনে হয় আদিত্য। কেমন? মানে আমার ফ্রেন্ড অদিতির সাথে আপনার আত্মার কোনো যোগসূত্র রয়েছে। কেমন সেটা? মানে আপনার চেহারায় আমি অদিতির প্রতিচ্ছবি দেখতে পাই। আদিত্য কিছু বলল না, তবে একটু হাসল। নন্দিনী ফের বলল, আপনি অদিতিকে চিনেন? মানে আমার বেস্ট ফ্রেন্ড অদিতি, ওকে আপনি দেখেছেন ফ্রেশার্স পার্টিতে, তবে পরিচয় হয়নি। আদিত্য না চেনার ভান করে বলল, না তো, অদিতি আবার কে? এ নামে তো কাউকে চিনি না। ও, তবে আপনাকে আমার কেন জানি মনে হয় আপনি কিছু হাইড করতে চাচ্ছেন আমার কাছে। কেন মনে হলো এমনটা? জানি না, তবে হাইড করছেন এতটুকু অনুধাবন করতে পারছি। কি অনুধাবন করেন আপনি? আপনি কি সত্যি অদিতির ভাই ডক্টর আদিত্য চৌধুরী? কেন এমন মনে হলো? না মানে অদিতির ভাইয়ের নামও আদিত্য চৌধুরী, তাছাড়া আমি যতটুকু জানি তিনিও একজন ডক্টর। আপনাকে দেখে আমার অদিতির ভাইয়ের মতো বললে মনে হয় আদিত্য। তাছাড়া গড়নে গাড়নে প্রতিচ্ছবি এবং আপনার করা ট্রিটমেন্টগুলো দেখলেই মনে হয় আপনি ওনার মতো। তাছাড়া আপনাদের নামও এক। শুধু তাই নয়, অনেক কিছুই সেম টু সেম মিলে যায় আপনাদের সাথে। এই যেমন যেদিন আপনার এঙ্গেজমেন্ট ছিল, সেদিন অদিতির ভাইয়ের জন্য ও পাত্রী দেখতে গিয়েছিল তার পরিবার। আচ্ছা, আপনি কি সেই ডক্টর আদিত্য চৌধুরী? আপনারা দুজনকে একই ব্যক্তি? নন্দিনীকে বোকা বানাতে আদিত্যের খুব মজা লাগলো। সেও উদ্বেগী হয়ে বলল, আপনি কি আপনার ফ্রেন্ডের ভাইকে কখনো দেখেননি নন্দিনী ফুল? না, অবশ্য দেখার সুযোগ কখনো হয়নি, তবে একদিন দেখেছিলাম। সেদিন তিনি মাথায় ক্যাপ এবং মুখে মাস্ক ক্যারি করেছিলেন, তাই ওনাকে সম্পূর্ণ দেখার সৌভাগ্য হয়নি। নেক্সট টাইম আপনার ফ্রেন্ড থেকে দেখে নেবেন, তাহলে সব কনফিউশন দূর হয়ে যাবে। এটা আমার জন্য অস্বস্তিকর বিষয় আদিত্য। হঠাৎ নন্দিনীর ফোন ভাইব্রেট হলো। আদিত্য সেদিকে তাকাতে দেখল নন্দিনীর মুখ পাংশুটে বর্ণ ধারণ করেছে। নন্দিনী কেমন যেন অস্প্রস্তুত বোধ করছে। তাছাড়া মোবাইলের স্ক্রিনের উপর জলজল করে ভাসছে একটি সুদর্শন যুবকের পিকচার আর একটি নাম, জাইন ওয়াসিফ শিকদার। রিং হয়ে বার কয়েক কেটে গেল। নন্দিনী ফোন রিসিভ করল না। আদিত্য ভাবল, এত রাতে একটা পুরুষ নিশ্চয়ই এমনি এমনি ফোন করেনি, যদি না তার সাথে কোনো সম্পর্ক থেকে না থাকে। আদিত্য এও দেখল তার কাভার পিকে দেওয়া সেই পিকচারটাই নন্দিনীর ওয়ালপেপারে দেওয়া। আদিত্য বুঝতে পারল নন্দিনী কেন তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। নিশ্চয়ই এই পিকটা সেভ করার জন্য। আদিত্যের কাছে আজ সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। ও আচ্ছা, এই জন্যই তাহলে তাকে মেসেজে থ্যাঙ্কস জানিয়েছে। আর বোকা আদিত্য কিছুই বুঝতে পারল না। হঠাৎ নন্দিনীর ভয়ার্ত মুখশ্রী দেখে আদিত্য বলল, সমস্যা নেই, কথা বলুন, আমি ফিরছি। আমার আর এখানে থেকে কোনো কাজ নেই, অনেক রাত হয়ে গেছে। আসলেই নো প্রবলেম, পিক আপ দ্য ইয়োর ফোন। পরে বলবো, এখন ইচ্ছে নেই। অন্যদিকে ওয়াসিফ বারবার কল দিতে লাগলো। আদিত্য সেদিকে তাকিয়ে বলল, মেবি আপনার বয়ফ্রেন্ড কল দিয়েছে নন্দিনী ফুল, কল পিক আপ করুন। ইয়ে মানে
নন্দিনী ঘামতে লাগলো। আদিত্য শক্ত গলায় বলল, নো নিড টু এক্সপ্লেন, আমাকে। বাই দ্য ওয়ে, আজকালকার যুগে সবারই কম বেশ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে। দিস ইজ ভেরি কমন, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আপনি কথা বলুন আপনার বয়ফ্রেন্ডের সাথে, আমি আসছি। নন্দিনী বুঝতে পারল আদিত্য তাকে ভুল বুঝেছে, কিন্তু আদিত্য যা ভাবছে তা সঠিক নয়। ওয়াসিফ তার ফিয়ন্সে, এটা শতভাগ সঠিক, কিন্তু তার মন এবং ইচ্ছের বিরুদ্ধে তাদের এঙ্গেজমেন্ট হয়েছে। ব্যক্তিগতভাবে সে ওয়াসিফকে ভাই মনে করলেও পছন্দ করে না। সে ওয়াসিফকে অন্য কিছু ভাবতেই পারে না। আদিত্যের চোখ মুখ কেমন যেন দেখাচ্ছে, প্রচণ্ড বিরক্ত লাগছে তার। কিভাবে একটা মেয়ে এত নিখুঁত অভিনয় করতে পারে তা ভেবেই, এই যে একটু আগে তার বিয়ের কথা শুনে মেয়েটার চোখ জ্বলা ছলছল করছিল অশ্রু জমে, সেটাও কি মিথ্যে? নিজের উপরে সীমাহীন রাগ হলো আদিত্যের। কেন যে সে মহান সেজে আসতে গেল, আর কেন যে সে তার এঙ্গেজমেন্টটাও ক্যান্সেল করে দিল। এখন বড্ড অনুশোচনা হচ্ছে। নন্দিনী হঠাৎ আদিত্যের হাত ধরতেই আদিত্য তপ্ত চোখে তাকাতেই বলল, আদিত্য শুনুন, আপনি যা ভাবছেন তা নয়, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আপনার। শাট আপ, বি কোয়েট। আদিত্য চৌধুরী ডাজ নট লাইক টু লাই অ্যান্ড আই ডেন্ট মাইন্ড। টেক কেয়ার অফ ইয়োর সেলফ, বাই। বলেই আদিত্য আর দাঁড়ালো না। ঠিক যেভাবে রূপালী জ্যোৎস্না গায়ে মেখে মায়াবী আলোয় এসেছিল, ঠিক সেইভাবেই জ্যোৎস্না গায়ে মেখে মায়াবী আলোয় অস্পষ্ট হয়ে ফিরে গেল। নন্দিনী হঠাৎ দিক দিশা ভুলে সজোরে মোবাইলটি আছাড় মারল ফ্লোরে। মুহূর্তেই ফোনটি খণ্ড খণ্ডে বিভক্ত হয়ে সরিয়ে ছিটিয়ে পড়ল। সেই শব্দ নিচ অব্দি আদিত্যের কানেও পৌঁছালো বোধহয়, কিন্তু আদিত্যের কেন যেন এখনও রাগ কমছে না। নন্দিনী পরপর কাঁচের জাগ, গ্লাস, টেবিল ল্যাম্প এবং বেশ কয়েকটি ফুলদানি সহ হাতের কাছে যা পেয়েছে সব ভেঙে ফেলল। ওয়াসিফকে এক্ষুনি কেন কল দিতে হবে? কেন কেন? সারা দিন কোথায় ছিল এত আদর, এত যত্ন, এত ভালোবাসা? নন্দিনীর ভীষণ কান্না এলো। তার মা ইচ্ছে করেই ওয়াসিফের সাথে তাকে বেঁধে দিয়েছে, যাকে সে সারা জীবন ভাই মনে করে এসেছে। তার ইচ্ছার কিংবা পছন্দ অপছন্দের গুরুত্ব কখনো দেয়নি, করবে না সেই বিয়ে। হাতের কাছে থাকা আরেকটি ফুলদানি সজোরে ছুঁড়ে মারল ড্রেসিং টেবিলের দিকে। মুহূর্তেই তছনছ হয়ে গুড়িয়ে গেল সব। নিচ থেকে আদিত্য সবই শুনতে পেল, তবে সে আর এক মুহূর্তও দাঁড়াল না। কিছু কিছু ব্যথা শব্দহীনভাবে তার ভেতরটা তছনছ করে দিল। মুহূর্তেই বুকের ভেতর 100 চুল্লির আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করল। আদিত্যের মনে হলো মেয়েটা খুব যত্ন করে তার হৃৎপিণ্ডটা থেঁতলে দিয়েছে বিষাক্ত সোনালি ছুরির ফলা দিয়ে। কিন্তু কেন কেন এত নাটক করল মেয়েটা? কি যত্ন করে অভিনয় করে তাকে এতক্ষণ অনুভূতির সাগরে ভাসিয়েছিল, আর সেও বোকার মতো ভেসেছিল। বড্ড আফসোস হচ্ছে এখন তার। ভাববে না সে আর ওই বহুরূপী মুখোশধারী মেয়েটাকে। কাল সকালেই সে তার বাবা মাকে কাট কাট গলায় জানিয়ে দেবে সেই বিয়েতে রাজি। আবেগে ভাসলে চলবে না, তার আবেগের বয়স পার হয়ে গেছে বহু পূর্বেই। নন্দিনী তার জন্য মরীচিকা, শুধুই মরীচিকা। আর নন্দিনী এখন আবেগে ভাসছে। বাবা মায়ের অত্যন্ত আদরী মেয়ে হওয়ায় তাদের ছায়াতলে থাকার দরুন মেয়েটার এখনও বাস্তবতা বুঝার মতো বয়স কিংবা দুনিয়াদারির বাস্তবতা সম্পর্কে বুঝার মতো জ্ঞান এখনও হয়নি। তার আর নন্দিনীর বুঝার মতো ক্ষমতা এবং বয়সের ডিস্টেন্সও অনেক। তবে আদিত্য এবং নন্দিনী দুজনেই এতদিনে এটুকু বুঝতে পেরেছে তাদের একে অপরের সঙ্গ খুব ভালো লাগে। ভালো লাগার পাশাপাশি কখন কিভাবে যেন অজান্তেই তারা একে অপরকে ভালোবেসেও ফেলল। নন্দিনীর বাবা মা ঘুমিয়েছিলেন কিছুক্ষণ পূর্বে। হঠাৎ বাসায় ভাঙচুরের শব্দ হতেই ওনারা ধর খুঁড়িয়ে জেগে উঠলেন। বিকট শব্দের উৎস পেতেই ওনারা মেয়ের কক্ষে প্রবেশ করলেন ডুপ্লিকেট চাবি দিয়ে। মেয়ের কাছে এগিয়ে এসে নবাব সাহেব বললেন, মামনি, কি হয়েছে তোমার? ভাঙচুর করছো কেন? প্লিজ ক্লাম ডাউন। ওই ওয়াসিফ এত রাতে কেন আমাকে কল দিল আব্বু? নাহিদা শিকদার রেগে উঠে বললেন, ও তোমার ফিয়ন্সে, কল দিবে না মানে কি? তাছাড়া তুমি অসুস্থ, তোমার ভালো মন্দ জানার জন্য হয়তো কল দিয়েছে ছেলেটা, এতে জেদ করার কি আছে? নবাব সাহেব স্টেট বললেন, না, দিতে পারবে না। সে ফিয়ন্সে কিন্তু হ্যাজব্যান্ড নয়। তার কোনো রাইট নেই আমার মেয়েকে রাত বিরেতে যখন তখন কল দেওয়ার। নিশ্চয়ই বারবার কল দিয়ে আমার অসুস্থ মেয়ের ঘুমে ডিস্টার্ব করেছিল। নাহিদা শিকদার আরও কিছু বলতে নিবেন, তার আগেই নবাব সাহেব চোখ পাকিয়ে বললেন, তোমার একটা কথাও শুনতে ইচ্ছুক নই। দ্রুত তুমি কক্ষে যাও নাহিদা,
যাও বলছি, গেট আউট ফ্রম মাই ডটার্স রুম, গেট আউট। নাহিদা শিকদার আর কিছু বলতে পারলেন না, অপমানিত বোধ করে চলে গেলেন। নবাব সাহেব মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। নন্দিনী এখনও রাগে ফুসফুস করছে ফনাতলা সাপের মতো। মেয়েকে পানি পান করিয়ে শান্ত করলেন নবাব সাহেব। বিছানায় বসে নিজের কোলে মেয়ের মাথা রেখে চুলের ভাঁজে হাত বুলাতে বুলাতে বললেন, ওয়াসিফ খারাপ কিছু বলেছে মামুনি? নন্দিনী মাথা নাড়াল, কিছু বলেনি। নবাব সাহেব বললেন, আমি যতটুকু জানি ওয়াসিফ খুব ভালো এবং মার্জিত ছেলে। ওয়াসিফের সাথে তোমার বিয়ে হবে না এইটুকু অন্তত নিশ্চিন্ত থাকো মামুনি। তার কারণ এদের জাত বংশ সবাই রাজনীতিবিদ, যেটা আমার অপছন্দের। হ্যাঁ, যদিও ওয়াসিফ রাজনীতি করে না, তবে পূর্বপুরুষদের রীতিনীতি রক্ষার করার জন্য হলেও একসময় সব ছেড়ে ছুড়ে রাজনীতি ধরবে। তখন আমার একমাত্র আদরের মেয়ের কি হবে? তোমার মাও রাজনীতি করে একজন নারী হয়ে, ওয়াসিফও যে ভবিষ্যতে রাজনীতি করবে না তার কি গ্যারেন্টি? তাছাড়া তোমার মা রাজনীতি করার কারণে আমাদের বাবা মেয়ের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, আর আমার মেয়েকে সেই রাজনীতিবিদের ঘরে পাঠালে জীবনটা আরও কত দুর্বিষহ হয়ে উঠবে তা আমি আন্দাজ করতে পারছি মামুনি। তবে ওয়াসিফ যথেষ্ট ভদ্র, শিক্ষিত এবং মার্জিত একটি ছেলে। ওর মতো ছেলে পাওয়া বড্ড দুষ্কর। তাছাড়া ওয়াসিফকে রিজেক্ট করার মতো কোনো খুঁতো নেই। এক বাবার এক সন্তান, সব কিছুতেই সে ভালো। তবু আমার মন সায় দেয় না ওর হাতে আমার মেয়েকে সারা জীবনের জন্য তুলে দিতে। কারণ রাজনীতিতে ঢুকলে একটা নেশা হয়ে যায়, এরপর শত্রু বেড়ে যায়। রাজপথে নামলে শত্রুদের দ্বারা কখন কোন সময় ওয়াসিফের কি হয়ে যায় তা স্বয়ং আল্লাহ পাক জানেন। আমি চাই না আমার মেয়ে ওয়াসিফের সাথে বাঘা পড়ে অকালে ছড়ে পড়ুক। আমি শুধু এটুকুই চাই, আমার মেয়ে খুব সাধারণ কাউকে বিয়ে করে স্বাধীন জীবনযাপন শুরু করুক, এবং যে আমার মেয়েকে অত্যন্ত ভালোবাসবে, ঠিক আমার মতো। আমার মেয়েকে সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস করবে, বিপদে আপদে ভরসা দিয়ে আগলে রেখে সারা জীবন পাশে থাকবে। ব্যাস এতটুকুই। এবার সে ছেলে গরিব হলেও আমার কোনো আপত্তি নেই। আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন তা নিয়ে আমি সন্তুষ্ট। আমার মেয়ে সারা জীবন বসে বসে খাওয়ার তৌফিক আল্লাহ আমায় বহু পূর্বে দিয়েছেন। তাই আমি আমার মেয়ের জন্য টাকা পয়সা এবং ক্ষমতাধর পাত্র কখনোই চাই না। খুব সাধারণ, ভদ্র, মার্জিত এবং শিক্ষিত কাউকে চাই। কারণ টাকা পয়সা এবং ক্ষমতা মানুষকে কখনো সুখী করতে পারে না। তোমার মা আর আমি চাচাতো ভাই বোন। আমাদের লাভ ম্যারেজ। কিন্তু দেখো লাভ কি হলো? তোমার মা সারা দিন সংসারের সকল দায় দায়িত্ব ফেলে রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে। আমাকে সময় দিতে পারে না, আমার মেয়েকে সময় দিতে পারে না, আমার সাজানো গোছানো ছোট্ট সংসারটাকে সময় দিতে পারে না। কি লাভ তাহলে রাজনীতিবিদ বিয়ে করে? বলেই একটা দীর্ঘশ্বাস ফেললেন। ফের বললেন, তুমি এসব নিয়ে টেনশন করো না মামুনি। আব্বু থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। তুমি পড়াশোনায় মনোযোগ দাও, বিয়ের চিন্তা একদম করবে না। তোমার আম্মু হয়তো রাগ করে বলেছে বিয়ের কথা, তুমি এসব একদম মাথায় আনো না। আর শোনো, তোমার এমএসসি কমপ্লিট করা পর্যন্ত কোনো বিয়ে শাদী হবে না। এইটুকু নিশ্চিন্তে থেকে আব্বুর উপর ভরসা রাখতে পারো। বলেই মেয়ের কপালে চুমু খেয়ে মাথায় হাত বোলাতে লাগলেন। এই একটা মেয়েই তো ওনার। কত কিছুর পর এই মেয়েটা আল্লাহ ওনাকে দিয়েছেন, তাই তো উনি মেয়েকে আদর করতে কার্পণ্য করেন না। মেয়েটার কিছু হয়ে গেলে উনি নিজেও বাঁচবেন না ভেবেই পরপর কয়েকটা দীর্ঘশ্বাস ফেললেন। আদিত্য তখন পেইনকিলার খাইয়ে দেওয়াতে এবং বাবার ভরসা মাখা হাতের আদর পেয়ে নন্দিনী হাত পা ছেড়ে দিয়ে কিছুক্ষণ পর গভীর ঘুমে তলিয়ে গেল। মেয়েকে ঠিক করে শুইয়ে দিয়ে ব্যালকনির ডোর আর জানালার গ্লাস লাগিয়ে দিয়ে কক্ষের পর্দাগুলো টেনে দিয়ে এসি চেকে মাত্রা চেক করে চলে গেলেন নবাব সাহেব। নিজের কক্ষে প্রবেশ করতেই নাহিদা শিকদার বললেন, আমার মেয়ের ব্রেন ওয়াশ করা শেষ হয়েছে আপনার, নাকি আরও বাকি রেখেছেন? সেইটুকুও শেষ করে আসুন। আপনার আশকারায় মেয়ে আমার অবাধ্য হয়ে উঠেছে। আড়াল থেকে সব শুনেছ তাহলে? নাহিদা শিকদার তপ্ত দৃষ্টি নিক্ষেপ করলেন। নবাব সাহেব বললেন, আবারও বলছি, তোমার সস্তা রাজনীতি বাইরে দেখাবে, ফার্দার এই শাহনেওয়াজ নবাব শিকদারকে দেখাবে না। আর যা শুনেছ ভালোই হয়েছে, আমাকে ফের রিপিট করতে হবে না তোমায়। আর যদি আমার মেয়ে নিয়ে বেশি বাড়াবাড়ি করো নাহিদা, তাহলে সত্যিই আমি আমার মেয়েকে নিয়ে শীঘ্রই দেশ ছাড়ব। তোমার কোনো ক্ষমতাই আমাকে আটকাতে পারবে না, জেনে রাখো তুমি। আর শোনো, আমার মেয়ে অ্যাডাল্ট, 18 বছর পূর্ণ হয়েছে সেই কবে। সে এখন যার কাছে থাকতে চাইবে আইনও তার পক্ষে রায় দেবে। এবার তুমি কি করতে পারো করে গিয়ে। নাহিদা শিকদার কিছু বলতে নিবেন, তার পূর্বেই নবাব সাহেব বললেন, ফার্দার একটা কথাও নয় নাহিদা, নট সিনক্রিয়েট, শুয়ে পড়ো এক্ষুনি।
নাহিদা শিকদার আর কিছু বললেন না। স্বামীকে অত্যন্ত মান্য করেন তিনি, তাই প্রতিউত্তরে কিছু বললেন না। তবে তিনি রাগে গজগজ করে শুয়ে পড়লেন। নবাব সাহেব লাইট অফ করে ওনার পাশে শুয়ে পড়লেন। এর পরের দিন সকালেই আদিত্য তার বাবা মাকে কাটকাট গলায় জানিয়ে দিল সেই সপ্তাহের মধ্যেই বিয়ে করতে চায়। তবে পূর্বের পাত্রীটি ক্যান্সেল। ছেলের কথা শুনে মহাচিন্তায় পড়ে গেল আদিত্যের বাবা মা প্রচুর খুশি হলেন ছেলে ফের বিয়ের উদ্যোগ নেওয়ায়। অতঃপর চিরুনি অভিযান চালিয়ে ছেলের জন্য আবারও পাত্রী খোঁজা শুরু করে দিলেন চৌধুরী পরিবার। এই সপ্তাহ পুরোটাই পার হয়ে গেল পাত্রী যাচাই বাছাইয়ের কাজে। যতগুলো পাত্রীর ছবি দেখেছে একটা পাত্রীকেও আদিত্যের পছন্দ হয়নি। সবগুলো পাত্রীর মধ্যেই আদিত্য কেন জানি নন্দিনীর ছায়া আর একজোড়া মায়াবী চোখের সরল চাহনি খুঁজে বেড়ায়। তবে সেটা নন্দিনীর চাইতে দ্বিগুণ সুন্দরী পাত্রী হলেও, আর তেমনটা না পেয়ে আদিত্য বারবার হতাশ হয়েছিল। আহসান সাহেব ছেলের গাছাড়া ভাব দেখে যতর্পণ্যাই বিরক্ত। এরপর তিনি ওনার এক বিজনেস পার্টনারের মেয়েকে ঠিক করলেন। সবকিছু পছন্দসই হওয়ায় এই পাত্রীটি আর হাতছাড়া করতে চাইলেন না ওনারা। আর তাই খুব দ্রুত আদিত্যর এঙ্গেজমেন্টের দিন ধার্য করে ফেললেন আহসান সাহেব। আদিত্য হতাশ হয়ে তার ভাগ্যকে মেনে নিল। ভাবল ভাগ্যে যা আছে তাই হবে। নন্দিনীর প্রতি অনুভূতিগুলো প্রগাঢ় হওয়ার পূর্বেই অন্য কারো সাথে শরীয়ত মোতাবেক আবদ্ধ হবে। সেদিন এঙ্গেজমেন্টটা কাকতালীয়ভাবে সম্পূর্ণ না হলেও এবারের এঙ্গেজমেন্টটা অসম্পূর্ণ হওয়ার কোনো চান্স নেই। সবাই শতভাগ নিশ্চিত যে এবারের এঙ্গেজমেন্টটা হয়েই যাবে। আজ ইলেকশনের দিন। নাহিদা শিকদার ভীষণ ব্যস্ত। একবার এক দিকে ফোন করে খবরাখবর নিচ্ছেন। এবার ইলেকশন নির্বাচনের জন্য তিনি ভীষণ চিন্তিত। আজ নন্দিনীকে কঠোরভাবে বাইরে যেতে নিষেধ করেছেন তিনি, যেহেতু আজ দেশের অবস্থা অত্যন্ত সরগরম এবং রমরমা থাকবে। তাছাড়া জাতীয় নির্বাচন বলে কথা। এছাড়াও নির্বাচনের দিন ঢাকা সিটির মধ্যে বোমা হামলার মতো মারাত্মক দুর্ঘটনাও ঘটে। আর তাই নাহিদা শিকদার আজ স্বামী এবং একমাত্র মেয়ের বাইরে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ করে দিয়েছেন। মায়ের কথায় নন্দিনী মনস্থির করেছে আজ সে বাইরে যাবে না। সারাটা দিন বাসায় বসে সে অলস সময় বার করেছে। শেষে মায়ের ওপর অত্যন্ত বিরক্ত হয়ে কিছুক্ষণ ছাদে বসে বাবল উড়িয়েছে। নন্দিনীর আবার মন মেজাজ খারাপ থাকলে কিংবা কোনো কারণে বিরক্ত হলে সে ছাদে বসে অনেকক্ষণ যাবৎ বাবল ওড়ায়। তখন তাকে একদম কেউ বিরক্ত করতে পারে না। রাগ কমলে সে নিচ থেকেই নিচে নেমে আসে। তবে রাগের মাথায় সেই মুহূর্তে সে তার পাশে কাউকে অ্যালাউ করে না, একমাত্র তার বাবা ছাড়া, বরং বিক্ষিপ্ত আচরণ করে। আর তাই সে যতক্ষণ ছাদে অবস্থান করে ততক্ষণ তাকে কড়া পাহারায় রাখা হয় মহিলা স্টাফ দ্বারা। তার কারণ আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা রাগের বশবর্তী হয়ে ডিপ্রেশনে পড়ে হুটহাট সুইসাইডের মতো যে কোনো সিদ্ধান্ত নিয়ে নেয় অনায়াসে। মূলত সেই জন্যই কঠোরভাবে সিকিউরিটি দেওয়া হয় নন্দিনীকে। তাছাড়া নাহিদা শিকদার তো জানেনি ওনার মেয়ের রাগ আবার একটু বেশি। তখন প্রায় বিকেল 3টে বাজে ঘড়ির কাঁটায়। নন্দিনী খাওয়া দাওয়া শেষ করে সবে ল্যাপটপে একটা মুভি দেখতে নিল। হঠাৎ টাইটানিক মুভিটা দেখার ভীষণ ইচ্ছে হলো। মাঝে মধ্যে দেখে, তবু আজ যেন কেমন একটু দেখতে মন চাইল। টাইটানিক যখন প্রায় ডুবে যাবে হঠাৎ নন্দিনীর নিউ ফোনে মেসেজ টোন বেজে উঠল। নন্দিনী উৎকণ্ঠা নিয়ে সাথে সাথে সিন করতেই দেখল অদিতি মেসেজ সেন্ড করেছে। মেসেজে ওকে একটি পার্কের লোকেশন দিয়েছে দ্রুত যাওয়ার জন্য। তার কারণ আজ নাকি ফাল্গুনির বার্থডে, তাই ফাল্গুনিকে সারপ্রাইজ দিবে, রেস্টুরেন্টে নিয়ে যাবে। সাথে তাদের পরিচিত সেম ইয়ারের কয়েকটা বয়ফ্রেন্ডও থাকবে। অদিতির বার্থডের কথা মনে থাকলেও ফাল্গুনির বার্থডের ডেটটা নন্দিনীর কিছুতেই মনে পড়ল না। তাই নন্দিনী কিছুটা কনফিউজড। অতঃপর বাকি মুভিটুকু না দেখে ল্যাপটপ অফ করে দ্রুত রেডি হয়ে সকলের অগোচরে বাসা থেকে বের হয়ে গেল। তার কারণ তার মা জানতে পারলে কিছুতেই যেতে দেবে না, তাহলে তো ফাল্গুনিকেও সারপ্রাইজ দেওয়া হবে না। পাত্রীর বাড়িতে পাত্রসহ চৌধুরী পরিবারের সকলেই উপস্থিত। আহসান সাহেব ছেলের মতিগতি এত বুঝতে পারেন না, তাই তিনি ভাবলেন আজ এঙ্গেজমেন্ট সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই ছেলেকে ধরে বেঁধে আকুতটাও সেরে ফেলবেন বলে এমনই মনস্তাপ করলেন। নয়তো ছেলে আবার এঙ্গেজমেন্ট সেরে ভেঙে ফেলতে দুবারও ভাববে না, বলবে এটাও ক্যান্সেল। তখন পার্টনারশিপের সাথে বাগযুদ্ধ কিংবা মতনৈক্যও হতে পারে। তাই তিনি রিস্ক নিতে আগ্রহী হলেন না, বরং আকত ছেড়ে ফেলার জন্য অগ্রিম ব্যবস্থাও করে রেখেছেন সকলের অগোচরে। অতঃপর মাহেন্দ্রক্ষণ ঘুনিয়ে আসতেই পাত্রের সামনে পাত্রীকে আনা হলো। আদিত্য নিশ্চুপ, একবারও পাত্রীকে অর্থাৎ রিয়ানার দিকে তাকালো না।
এটা কম বেশ সকলেই লক্ষ্য করেছেন। মিসেস আফসানা চৌধুরী সকলের অগোচরে বার কয়েক ছেলেকে জিজ্ঞেস করেছেন সে নির্বিকার কেন, মেয়েকে পছন্দ হয়েছে কিনা, কিংবা তার পছন্দের কেউ আছে না কিনা ইত্যাদি। কিন্তু আদিত্য কিছুই বলল না, সবটার সময় নিরুত্তর রইল। নন্দিনীর ওপর অভিমানে জিদ করে বিয়ের মতো সিদ্ধান্ত নিয়ে নিল সে, তাই কাউকেই কিছু বলতে পারছে না। কিন্তু তার কেমন যেন অস্থির অস্থির লাগছে, ইচ্ছে করছে এখান থেকে বেরিয়ে নন্দিনীর মুখোমুখি হয়ে জিজ্ঞেস করতে, সত্যি কি তোমার বয়ফ্রেন্ড আছে নন্দিনী ফুল? না, কিছুই করতে পারল না। বুকের বাঁ পাশটা কেমন যেন ফাঁকা ফাঁকা আর শূন্য শূন্য লাগছে নন্দিনীর জন্য। আবার নন্দিনীর উপর প্রচণ্ড জিদও লাগছে, কেন মেয়েটার বয়ফ্রেন্ড থাকা লাগবে। নন্দিনী অদিতির দেওয়া লোকেশনে পৌঁছতেই দেখল ওরা কেউ নেই। নন্দিনী চিন্তিত হল, কেউ অদিতির অ্যাকাউন্ট থেকে মেসেজ দিয়ে ফান করছে না তো? কথাটা আগে কেন ভাবিনি সে? তার আম্মু তো আজ তাকে কঠোরভাবে নিষেধ করেছে বাসার বাইরে এক পাও না ফেরতে। এখন কি হবে? আকস্মিক কেউ একজন পেছন থেকে নন্দিনীর মুখে রুমাল চেপে ধরল। কয়েক সেকেন্ড পার হতেই নন্দিনী সেন্সলেস হয়ে গেল। দূর থেকে সেই দৃশ্যটি দেখতে পেল তাদের ভার্সিটির কিছু বয়ফ্রেন্ডরা। নন্দিনীকে এখানে আসতে দেখে ওরা এগিয়ে এসেছিল কথা বলার জন্য, কিন্তু তার আগেই কোথা থেকে কয়েকটা কালো পোশাকধারী, মাথায় ক্যাপ আর মাস্ক পরা লোক এসে নন্দিনীকে কিডন্যাপ করে নিয়ে গেল। নন্দিনীর নাম্বার ওদের কাছে থাকায় ওরা সাথে সাথে ফোন দিল অদিতি। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।